ওকে, আজকে 23 এপ্রিল পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 2 এর আজকে আমাদের হচ্ছে ল্যাব 13। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে কি কি শিখতেছিলাম? লাস্ট ক্লাসে হচ্ছে যে আমরা এলিমেন্ট চিনতেছিলাম বেশ কয়েকভাবে, যেমন কি এলিমেন্ট কি ব্লক হয়, এলিমেন্ট ইনলাইন হয়, ইনলাইন এলিমেন্ট কেমন হয়, বা ব্লক এলিমেন্ট কেমন হয়, এরপর সিমেন্টিক এলিমেন্ট কেমন হয়, নন সিমেন্টিক এলিমেন্ট কেমন হয়। হ্যাঁ, এগুলো আমরা শিখতেছিলাম। দেন আমরা হচ্ছে যে স্ট্রাকচারটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। তা আমরা হচ্ছে যে একটা HTML ডাব্লিউসি স্কুল থেকে আমরা HTML লেআউট দেখতেছিলাম যে কেমন হয়, এবং HTML লেআউট করার জন্য যে সিমেন্টিক এলিমেন্টগুলো হচ্ছে যে কি HTML প্রোভাইড করতেছে সেগুলো আমরা কি দেখতেছিলাম, রাইট? এতটুকু আশা করি সবার খেয়াল আছে লাস্ট ক্লাসে আমাদের। তো আমরা এছাড়াও আমরা যেটা করছিলাম হচ্ছে যে কি সিমেন্টিক এলিমেন্ট আসার আগে আমরা যখন ডিপ দিয়ে একটা স্ট্রাকচার বানাতাম, সেটা করতে গেলে কিভাবে ক্লাসগুলো নিতাম, এবং হচ্ছে যে পরবর্তীতে আমরা সিমেন্টিক এলিমেন্ট দিয়ে কিভাবে আমরা কাজগুলো করতে, সেই সব বিষয়গুলো আমরা কালকে দেখছি। হ্যাঁ, এবং সিমেন্টিক স্ট্রাকচার বানানোর ক্ষেত্রে আমরা ব্লক এলিমেন্টগুলো ইউজ করলে একটা ইস্যু ক্রিয়েট হয়। সেটা কিরকম? যে ব্লক এলিমেন্টগুলো অলওয়েজ কি হয়, নিচে নিচে বসে, কিন্তু যখনই পাশাপাশি আনার দরকার হয় তখন এবার আমরা এটা কিভাবে করব, এই অবস্থায় এসে আমরা শেষ করছিলাম। হ্যাঁ, তো শেষ করার আগে আপনাদেরকে বলছিলাম কি যে এখানে ফ্লট ইউজ করতে হবে বা লেআউট টেকনিক ইউজ করতে হবে, রাইট? তো লেআউট টেকনিক ফ্লট ইউজ করতে হবে বলছিলাম, আর ফ্লটটা বলছিলাম যে খুবই ইজি। যদি ফ্লটের শুধু কি দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে কি ফ্লট লেফট, একটা হচ্ছে ফ্লট কি রাইট। তা আমরা যদি এই পাশাপাশি যে ব্লকগুলো আসবে সেগুলো যদি আমরা এই ফ্লট ইউজ করে করতে পারি তাহলে খুব সিম্পলি চলে আসবে। এতটুকু সবার খেয়াল আছে আমাদের? আচ্ছা, এরপরে আমরা বলছিলাম কি এই ফ্লট বা লেআউট টেকনিক ইউজ করা, এবং হচ্ছে যে কি আমরা যে একটা এখানে চার্ট একটা বানিয়ে রাখছিলাম যে ব্লক এলিমেন্ট, ইনলাইন ব্লক এলিমেন্ট, এই ব্যাপারগুলো আবার হচ্ছে এই ব্যাপারগুলো কোনটা কোথায় ইউজ করবো। হ্যাঁ, এভাবে একটা কি ব্যাপার এখানে আপনাদেরকে বলা ছিল। কন্ডিশনে ছিল কিরকম, যখন আপনি কি প্রথমে স্ট্রাকচার করতেছেন নাকি কন্টেন্ট লিখতেছেন, এটা আপনি আগে শিওর হন। ধরেন আমি করতেছি কি স্ট্রাকচার করতেছি, তাহলে আমার যে এলিমেন্টটা নিব সেই এলিমেন্টটা হতে হবে কি স্ট্রাকচার এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট। এখন স্ট্রাকচার এলিমেন্ট ব্লক এলিমেন্ট বুঝবে কি? আপনি সহজ একটা হিসাব বুঝেন, স্ট্রাকচার বানানোর জন্য যে এলিমেন্টগুলো ইউজ করা এগুলো সবই ব্লক এলিমেন্ট। স্ট্রাকচার বানানোর জন্য যে এলিমেন্টগুলো ইউজ করা এগুলো সবই কি ব্লক এলিমেন্ট। হ্যাঁ, আর এখানে দেখেন তো এই যে এটা নিশ্চয় একটা স্ট্রাকচার আছে, আর স্ট্রাকচারের ভিতরে এগুলো কি একটা কন্টেন্ট, এগুলো একটা কি কন্টেন্ট। হ্যাঁ, স্ট্রাকচার বানানোর জন্য যা ইউজ হয় সবই কি ব্লক এলিমেন্ট। তাহলে জিনিসটা হয়ে গেল সিম্পল জিনিস। আর ব্লক এলিমেন্ট প্রথমে চেক করতেছেন কি ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট। তারপর চেক করবেন কি এটা সিমেন্টিক এলিমেন্ট নাকি নন সিমেন্টিক এলিমেন্ট। এটা কেন চেক করব? আমরা বলছিলাম কি আপনি যে কোনো কোড করার সময় সেটা কন্টেন্টের জন্য হোক বা স্ট্রাকচারের জন্য হোক, যতটা পসিবল সিমেন্টিক এলিমেন্ট ইউজ করবেন। সিমেন্টিক এলিমেন্ট মানে কি মিনিংফুল এলিমেন্ট। মিনিংফুল দুই ওয়েতে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে কি আপনি এটার নাম পরেই নিজে নিজে বুঝতে পারতেছেন এটার কাজ কি হতে পারে, এভাবে একটা মিনিংফুল চিন্তা করতে পারি। আরেকটা চিন্তা করতে পারে ধরেন অ্যাসাইড, অ্যাসাইড পরে কিন্তু হয়তো বা অনেকে বুঝবে না যে এটা কি, কিন্তু তাদের একটা আবার কি মিনিং ডেফিনেশন দেওয়া আছে। মিনিং ডেফিনেশন পরে বুঝতে পারছেন যে এটা কি, তাহলে এটা কি মিনিংফুল। মানে ওরা যদি বলছে মিনিংফুল তাহলে মিনিংফুল, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, তাহলে আমার একটা এলিমেন্ট আমরা চিনলাম কি প্রথমে ব্লক নাকি ইনলাইন এটা দেখলাম, তারপর সিমেন্টিক নাকি নন সিমেন্টিক এটা দেখলাম। যদি স্ট্রাকচার বানাতে হয় তাহলে ব্লক ইনলাইন এটা থেকে নিব কাকে? ব্লককে নিব। সিমেন্টিক নন সিমেন্টিক থেকে অলওয়েজ সিমেন্টিক নেওয়ার ট্রাই করব, নিলাম। নেওয়ার পরে এরপরে হচ্ছে যে আবার এটার মধ্যে যদি এভাবে পাশাপাশি আসতে হয় আমরা কি লেআউট টেকনিক ইউজ করব নাকি এভাবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব। এটা ডিপেন্ড করবে কার উপরে? আমরা যে এলিমেন্টটা নিয়েছি সেই এলিমেন্টটা দিয়ে কি করতেছি তার উপরে। যদি এলিমেন্টটা দিয়ে কি একটা স্ট্রাকচার বানাই তাহলে অলওয়েজ আমাদেরকে ইউজ করতে হবে কি লেআউট টেকনিক। আর যদি ওই এলিমেন্টগুলো দিয়ে আমরা বানাই হচ্ছে যে কি কন্টেন্ট, বানাই হচ্ছে কি কন্টেন্ট, তাহলে আপনি সেখানে এইভাবে আরামসে কি ডিসপ্লে ব্লক বা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ব্যাটা বোঝা যাচ্ছে? আমি আবার একটা সামারাইজ করে দিচ্ছি সহজ করে। ধরেন কোনো হিসাব নিকাশ নাই, আপনি স্ট্রাকচার বানাচ্ছেন, দুইটা পাশাপাশি কি ব্লক এলিমেন্ট আপনি বসাতে চাচ্ছেন, কিন্তু ব্লক এলিমেন্ট আসলে কোথায়? নিচে নিচে। স্ট্রাকচারের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেখানে লেআউট টেকনিক ইউজ করে তার পাশাপাশি নিয়ে আসবে, শেষ। আর আপনি ধরেন দুইটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, দুইটাই ব্লক এলিমেন্ট, কিন্তু দুইটা আসতে হবে কি পাশাপাশি।
তখন আপনি চলে যাবেন কোথায়, ডিসপ্লেতে, ডিসপ্লে আবার ইনলাইন বা ইনলাইন ব্লক ইউজ করবেন, সব কাজ হয়ে যাবে, পারফেক্ট চলে আসবে। ওটা ক্লিয়ার? মানে কনফিউশন এখানে? আচ্ছা, তো কালকে আমরা যেটা করছিলাম তার ওইটা আমরা আজকে আবার করব এবং তারপর থেকে শুরু করবো। তাহলে যেটা হবে যে আপনারা তো বাসায় যে প্র্যাকটিস করেন না, এটা প্র্যাকটিস হয়ে যাবে আর আমার নতুন করে কাজ কি শেখা হয়ে যাবে। কালকে আমরা একটু করছিলাম নাকি, মনে পড়ে? আচ্ছা চল আজকে আবার করি একটু। আজকে আর হচ্ছে তো রেফারেন্স টানবো না, যে আগে কিভাবে করতাম, আসলে নতুন করে আমরা করবো আর কি। সেটা আপনারা একটু দেখেন, আমি করতে বললে করেন। হ্যাঁ, আপাতত ফাইল ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন সবাই। হ্যাঁ, ফাইল ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন। আজকের কি ল্যাব 13 এর ভিতরে একটা কি ইন্ডেক্স, একটা সিএসএস যেভাবে নিই ওইভাবে করে ফেলেন, অথবা কালকে কোডটা কপি করে নিয়ে আসেন। একটু কাজ করে ফেলেন, আমি এটা করলাম, নোটপ্যাড ওপেন করবো এটাকে। ইন্ডেক্স ফাইল এবং এটার ভিতরে আছে কি সিএস ফাইল, সব সিএস মুছে দিলাম। তারপর হচ্ছে কি HTML, এগুলা মনে মুছতে হবে না, এগুলো থাক, কি বলেন? আচ্ছা একটু থাক, দেখেন একটু দেখেন তো, আমরা করতে পারবো না সবাই? আমরা এখানে সিমেন্টিক এলিমেন্ট গুলো আমরা জানি এগুলোর কাজ কি। হ্যাঁ, হেডার মানে কি, ওয়েবসাইটের যে হেডার সেটার জন্য এটা সিমেন্টিক এলিমেন্ট। ন্যাব, ওয়েবসাইটের ন্যাবের জন্য সিমেন্টিক এলিমেন্ট। সেকশন, ওয়েবসাইটের যে সেকশনগুলো বা ব্লকগুলো থাকবে সেগুলোর জন্য কি সিমেন্টিক এলিমেন্ট। আর্টিকেল, আর্টিকেলের মতো করে কোনো কন্টেন্ট লেখার জন্য কি আর্টিকেল। ওয়েবসাইটের পাশে বসে সেটা হচ্ছে কি অ্যাসাইট। এ দেখেন ডাব্লিউসি স্কুলে অ্যাসাইট আছে কয়টা, দুইটা। এখানে একটা অ্যাসাইট আছে, এখানে একটা কি অ্যাসাইট আছে। হ্যাঁ, এর ফুটার, ওয়েবসাইটের নিচের অংশটা আমরা বলি কি ফুটার। তাহলে এলিমেন্টগুলো কিন্তু আমরা বুঝি। সবাই একটু প্লিজ এই অবস্থা চলে আসেন তো, তারপরে একটা কোডগুলো ধীরে ধীরে মডিফাই করবো আমরা। হ্যাঁ, এই জন্য HTML ফাইল নেন, আর আমি আমার CSS টা রাখছি একটা ফোল্ডারের ভিতরে, আর তার সাথে ভিতরে একটা কি ফাইল আছে, নাম হচ্ছে style.css। তো প্লিজ সবাই এভাবে রেডি করে ফেলেন ফাইল ফোল্ডারটা। CSS ফাইল ফুল ব্ল্যাঙ্ক, আর HTML ফাইলটা এরকম। এখান তো দেখার আসলে কিছু নাই স্ট্রাকচার, আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে করেন। হ্যাঁ, এই বডি টু বডি ভিতরে এই কোডগুলো একটু করে ফেলেন প্লিজ সবাই। করি আর CSS টা একটু করি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, তো এই CSS এর ক্ষেত্রে আমরা এই সেম কমান্ড করে কাজগুলো করব। হ্যাঁ, আমরা হচ্ছে যে HTML এ কমেন্ট কেন করছি, ধরেন হচ্ছে এরিয়াগুলো যদি বড় হয়ে যায়, যেন এগুলো কি সহজে আমরা কি আইডেন্টিফাই করতে পারি যে কোথায় শুরু কোথায় শেষ। একইভাবে CSS কোড করতে গেলেও কমেন্টগুলো করবেন। CSS কোড HTML কোড থেকে আরো বেশি প্যারা দিবে আপনারে। কেন প্যারা দিবে? HTML টা হচ্ছে যে আপনি এখানে এই যে এইভাবে মাউস পয়েন্টার রাখলে এরিয়াটা কোথায় শুরু কোথায় শেষ দেখতে পারবেন। সিএস তো ব্লক হয়, ছোট ছোট ব্লক থাকে, সিলেক্টর গুলো থাকে। আর এই সিলেক্টরটা হেডার সেকশন জন্য কতগুলো সিলেক্টর আপনি লিখছেন, যদি এভাবে যদি কমেন্ট না করে রাখেন, তাহলে আপনি এটা কি আইডেন্টিফাই করতে হিমশিম খাবেন। আপনার কোডটা অন্য কেউ ধরলে সে আরো বেশি কি হিমশিম খাবে। বুঝতে পারছেন? সো এখানে হচ্ছে যে আপনার HTML যেভাবে কমেন্ট করবেন, CSS এ একইভাবে কমেন্ট গুলা করে নেবেন। আপনার কাছে হচ্ছে ধরেন একদম সময় কম, তাও এভাবেই করবেন, কোনো রুলস ব্রেক করা যাবে না। এরপর আমি আসলাম হেডার, হেডারের ভিতরে আমি কোডটা লিখি। মারুপ কথা বন্ধ। উইড দিলাম আমি ধরেন কি 80% দিলাম। এরপর হাইট দিলাম ধরেন হচ্ছে কি 200 পিক্সেল। এরপর বর্ডার দিয়ে দিচ্ছি একটা বর্ডার, ধরেন 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, ওকে। এটুক তো সেম ইজি কোড, এখানে তো না বোঝার কিছু নাই। হ্যাঁ, আমরা কালকেও করে ফেলছি এগুলো, আপনারা অলরেডি এক্সপার্ট। তো আমি একটু হচ্ছে যেটা চলে যাই কোড একটা আউটপুটটা দেখি। এই হচ্ছে আমাদের আউটপুটটা, সিম্পল চলে আসলো। এবার অ্যাজ ইট ইজ এটারে আমি যদি আমরা জানি এখানে সিলেক্টর আছে, এই ডিভ আছে কয়টা, সরি এলিমেন্ট আছে কয়টা, 4টা। হেডার, ন্যাব, মেন এবং ফুটার। তো এগুলো তো আমরা জানি, তাহলে এগুলো জন্য আমরা জাস্ট এগুলোরে কি কপি পেস্ট করে কাজগুলো সেরে ফেলতে পারি। হেডারের পরে কি আছে, ন্যাব। তাহলে ন্যাব স্টার্ট, ন্যাব এন্ড, হ্যাঁ শেষ। এটা কপি করি, আর এখানে হচ্ছে একটা হাইট একটু কমাই দিই, হাইটটা দিলাম কি 50, উইথ সেমই থাকলো, যাতে ওয়েবসাইটগুলো কি দেখতে পুরোটা এক সমান হয় আর কি। হ্যাঁ, আমরা যদি একটু আউটপুটে এসে দেখি, দেখেন ন্যাপটা কি চলে আসছে। তো এরপরে এখানে এসে আমি আবার হচ্ছে যে কি এখানে বললাম হচ্ছে তুমি হলো মেন এখন। হ্যাঁ, তুমি মেন, তাহলে তুমি মেন অ্যান্ড মেনের হাইট হবে বেশি, দিলাম 600 পিক্সেল।
একটা আউটপুটে আসেন, দেখেন এটা চলে আসছে। এরপরে কি আছে, আর এটার কপি এবং কি পেস্ট, এটা বলা হচ্ছে কি ফুটার। কি বলা হচ্ছে? ফুটার। ফুটার শুরু, ফুটার শেষ। ফুটারটা বললাম তুমি 60 পিক্সেল। এবার দেখেন একটা আউটপুট এই ফুটার, মেন বডি, ন্যাপবার এবং কি হেডার। ইজিলি আমরা কাজটা করে ফেললাম। আপনারা প্লিজ এটা করেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে আমি দুইটা কোড দিলাম, হেডার আর ন্যাপ, এটা তুলেন, সেম কোড জাস্ট কি রিপিট এন্ড কপি পেস্ট। আপনি সিএসএস থেকে শুরু করেন এখান থেকে। তাহলে আপনার পোর্ট্রেটে তুলেন মেন আর ফুটার, সেম কোড। হ্যাঁ, তাও আমি দেখাচ্ছি, এটা তুলেন। আচ্ছা, এতটুক তো আমাদের কোনো ঝামেলা নাই। আর ঝামেলা থাকলে আর কিছু করার নাই এটা নিয়ে। আচ্ছা, এরপর একটু দেখেন। হ্যাঁ, আমরা একটু কোডটা বুঝি। এখানে আমরা যে ট্যাবলেটটা করলাম, এটা হলো ট্যাবলেটের একটা স্ট্রাকচার। হ্যাঁ, একটা একদম খুব বেসিক একটা স্ট্রাকচার। এইরকম স্ট্রাকচার আমরা আসলে দেখি না। স্ট্রাকচারগুলো থাকে কোথায়? সেন্টারে থাকে, ব্রাউজারের সেন্টারে থাকে। এটা ব্রাউজার এক পাশে পড়ে আছে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে সেন্টারে নিতে হয় কিভাবে। এটা একটা ইস্যু আছে এখানে। হ্যাঁ, আর একটা ইস্যু দেখেন যে ব্রাউজারের চারপাশে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি না, বর্ডার উপর একটা কি ফাঁকা আছে, দেখা যায়? তাহলে দুইটা ইস্যু আছে। একটা হচ্ছে কি আমার এই টেমপ্লেটটাকে ব্রাউজারের মাঝে নিতে হবে বা আমার উইডের মাঝে নিতে হবে, আর এই ফাঁকাটাকে রিমুভ করতে হবে। দুইটা ইস্যু, ইস্যুগুলো খেয়াল রাখেন। কোডে আসে, এখানে দেখেন উইথ 80%, বর্ডার 1 পিক্সেল, উইথ 80, বর্ডার 1 পিক্সেল, উইথ 80, বর্ডার 1 পিক্সেল। এটা কি কোডগুলো কমন, মানে হচ্ছে কি কিছু কমন কোড সবার মধ্যে চলে আসছে, তাই না বিষয়টা? কারণ এরকম যদি হতো যে আমরা কমন কোডগুলো সবার মধ্যে না দিয়ে যদি এমন কিছু করতে পারতাম, একটা সিলেক্টর লিখতে পারতাম, সেই সিলেক্টরটা সবাই ইউজ করতো, ব্যাপারটা আমাদের জন্য আরো ইজি হয়ে যেত, কোডও কি কমে যেত। হয়তো বোঝা যাচ্ছে? তাই দেখেন এখন এটা কিভাবে পসিবল, কিভাবে আমরা করতে পারি। আমরা এখানে একটা সিলেক্টর লিখি, চলেন এর নাম দিয়ে হচ্ছে কন্টেইনার। তার আগে একটু একটু শুনেন ভালো করে যে আমরা হচ্ছে যে ক্লাস সিলেক্টরের বিষয়ে তো জানি সবাই। ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টরে কি হয়, অ্যাজ অ্যাট্রিবিউট আমরা কি এখানে ক্লাস দিয়ে কল করতে পারি সিলেক্টর, আবার একসাথে কি মাল্টিপল সিলেক্টর ইউজ করা যায়। আবার এখানে যদি একটা ক্লাস সিলেক্টর ইউজ করি, সেই সিলেক্টরটা এইচটিএমএল এ মাল্টিপল ইউজও করা যায়। এই বিষয়ে সবাই একমত? অর্থাৎ একটা সিলেক্টর ডিক্লেয়ার করলে সেটাই এইচটিএমএল এ বারবার ইউজ করা যায়। আবার ক্লাস কল করলে, যখন আমরা ক্লাস কল করি অ্যাট্রিবিউট দিয়ে, সেটার মধ্যে একাধিক ক্লাসও কি অ্যাপ্লাই করা যায়। ওকে, এটা আমরা বুঝি সবাই। হ্যাঁ, কারণ এখানে এসে এই কন্টেনারে এসে ধরো আমি বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, জাস্ট সিম্পল দিলাম কি ব্যাকগ্রাউন্ড রেড। হ্যাঁ, এখন কিছু করতে হবে, জাস্ট দেখেন দিলাম এটা। হ্যাঁ, এবার দেখেন এই যে কন্টেনারটা যেটা দিলাম, এখানে বানালাম একটা সিলেক্টর, এটা যদি এসে যদি আমি সবার মধ্যে দিয়ে দিই, মানে ক্লাস ইকুয়াল টু সরি ক্লাস ইকুয়াল টু শুধু একটার মধ্যে দিলাম, ক্লাস ইকুয়াল টু কি কন্টেনার দিলাম। হ্যাঁ, আর এই স্পেলিং আর এই স্পেলিং মিল থাকতে হবে। কন্টেনার মিন্স মনে করো যে একটা এরিয়া, কন্টেনার মানে একটা কি এরিয়া মনে করো। হ্যাঁ, ক্লিক করেন, লাল হয়ে গেছে। তাহলে দেখেন তো এই কন্টেনারটাই আমি যদি হচ্ছে সবাইকে একটা দিয়ে দিই, এরও দিলাম, এরও দিলাম, এরও দিলাম, তাহলে সবাই লাল হয়ে যাবে না? কারণ আমরা জানি কি ক্লাস রিইউজ করা যায়, ক্লাস রিইউজ হচ্ছে। এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড রেডের পরিবর্তে আমি যদি হচ্ছে যে ওদেরকে বলি তোমার উইড হচ্ছে কত, কন্টেনারের উইড হচ্ছে কত 80%, আর তোমার বর্ডার হচ্ছে কত 1 পিক্সেল সলিড, তাহলে দেখেন তো দুইটা কোড কমে গেল না এখান থেকে। আর যেহেতু এটা হচ্ছে একটা কমন কোড, আর এই কন্টেনারটা আমি কি সব এলিমেন্টকে প্যারেন্টকে দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি আমার ইন্ডিভিজুয়ালি যে সবগুলোর মধ্যে এই 80%, হ্যাঁ 1 পিক্সেল 80%, 1 পিক্সেল 80%, 1 পিক্সেল লিখলাম, এটা আসলে কোনো প্রয়োজন নাই। জিনিসটা বোঝা যাচ্ছে যে আমার হেডার একটা সিলেক্টর, ধরুন এই একটা এলিমেন্টে কি হচ্ছে, এই হেডারের জন্য আমরা একটা সিলেক্টর লিখলাম, তার ভিতরে লেখা আছে কি হাইট 200 পিক্সেল, তাহলে সে এটা পাবে। হেডারটা কি পাবে? এই হেডারটা এটা পাবে, হাইট 200 পিক্সেল পাবে। এবং এখানে আমরা বলতেছি কি ক্লাস কন্টেইনার, আর কন্টেইনারে সে যাবে যে দেখতেছে সে কি উইথ 80%, আবার কি বর্ডার 1 পিক্সেল সলিড, তাহলে এটাও সে কি পাবে। আমরা দেখছি যে একটা এলিমেন্টের মধ্যে যদি আপনি কি HTML ট্যাগিং স্লট ইউজ করেন, সে সেটাও পায়। একাধিক ক্লাস ইউজ করলে সে কি সেটাও পায়। আইডি ইউজ করলে সে কি সেটা পায়। অর্থাৎ এলিমেন্টের মধ্যে যত ধরনের আপনি প্রপার্টি ভ্যালু দিবেন, যত ধরনের আপনি প্রপার্টিজ দিবেন, ফিচার দিবেন, সবগুলো সে পাবে। ইভেন এটার সাথে যদি আপনি ইনলাইন ইলেভেন সিএসএস করেন, সেটাও সে কি
পাবে। ওকে, আর একটা আউটপুটে আসেন, দেখেন এই যে কোনো চেঞ্জ নেই। তাহলে দেখেন তো উইদাউট আপনার কি ঝামেলা আমাদের কোড কমে গেল না অনেক। এটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে হচ্ছে কি, যদি আমরা রিইউজেবল কোড লিখতে পারি আমাদের কোডটা অনেক বেশি স্মুথ হবে এবং কম সময়ে কোডটাকে রান করবে। এটা রান টাইম অনেক কমে আসবে কোডটা। যদিও ধরেন রান টাইম ধরেন 1 সেকেন্ড 2 সেকেন্ড আমাদের কাছে মনে হচ্ছে কিছুই না, তবে আপনার এটা যখন সার্ভারে উঠবে তখন এটা কিন্তু ইস্যু ক্রিয়েট হয়ে যাবে। কারণ সার্ভার তো আর হচ্ছে আপনার লোকাল পিসি না, ইন্টারনেট একটা ব্যবসা আছে এখানে, তো এখানে ভালো কোডের একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, একটু প্লিজ সবাই চেঞ্জটা করে ফেলেন তো একটু হাতে হাতে 2 মিনিটের মধ্যে। কি করলাম বলেন তো, একটা সিলেক্টর নিলাম কন্টেনার। এই স্পেলিংটা খেয়াল রাখবেন, স্পেলিং আপনি মনে করেন দিলেন এক্স ওয়াই জেড, তাহলে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে বলে দেবেন কি ক্লাস এক্স ওয়াই জেড। অনেকের স্পেলিং মিস্টেক হয়, দেখা যাচ্ছে যে সব ঠিক আছে তাও আসতেছে না, এটা একটু খেয়াল করেন। আর সবগুলা সিলেক্টর থেকে উইড এবং বর্ডারটাকে রিমুভ করে দেন, রিমুভ করে শুধুমাত্র কি এখানে রেখে দেন। তো আমি আর স্টিমেলটা দেখাচ্ছি না, কারণ স্টিমেল আপনারা পারবেন, জাস্ট ক্লাসটা কল করতেছি সবগুলোর মধ্যে, সিএস এ এসে জাস্ট এখানে এভাবে কন্টেন্ট ডিক্লেয়ার করে দিচ্ছি, প্লিজ একটু করেন। তাহলে আমরা অলরেডি কিছু কোড কমায় ফেলছি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই যে ফাঁকাটা কমায় একটু, এই যে ফাঁকা যেটা আছে না এই ফাঁকাটা কমাবো এবং এটাকে মাঝখানে আনবো। হ্যাঁ, যে মাঝখানে আনেন শুরুতে আসেন। এখন এই যে আমার হচ্ছে যে একটা পয়েন্ট একটু আপনারা অনেকে জানে, সেটা হচ্ছে বডির উইড ডিফল্ট কত থাকে 100%। সে যে ব্রাউজারে যাক না কেন কি তার জন্য এটা 100%। ব্রাউজার কি অনেক বড় হোক বা কি ছোট হোক ডাজেন্ট ম্যাটার, এটা 100%। ওকে, আমরা এখান থেকে এই সুযোগটা কাজে লাগাই, হেডার এবং অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে বলেছি তোমাদের সবার উঠেছে কত 80%। তাহলে 100 মাইনাস 80, তাহলে আমাদের হাতে আছে কত 20। এই 20 কে যদি আমি কি সমান 2 ভাগ করে এখানে 10 এখানে 10 দিতে পারি, এটা অটোমেটিক্যালি কি ট্যাবলেটের মাঝখানে চলে আসবে, খুবই সিম্পল। আমি যদি হচ্ছে যে এখানে এসে বলি মার্জিন লেফট, হ্যাঁ 10%, তাহলে টোটাল হলো 100। এটি মেনটাকে দিলাম, ট্যাবলেটটাকে দিলাম 80, 20 বাকি আছে 80 100 থেকে, তাহলে 80 আসলো, 20 থেকে 10 আমরা মাইনাস করে দিলাম, 20 থেকে 10 মাইনাস করলাম মানে কি বাম দিকে দিয়ে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক্যালি এটা কি মাঝখানে চলে আসছে, সিম্পল। এখন এখানে ইস্যুটা যেটা দাঁড়ায়, ধরেন আপনি এটাকে 80 না দিয়ে বলেন 19। হ্যাঁ, তাহলে এখন ঘটনা 19 থেকে 100 থেকে 90 গেলে 10 থাকে, আর এই মার্জিন লেফট বলছে কি 10, তাহলে পুরো টেমপ্লেটটাই তখন রাইট সাইডে সরে যাবে। তখন আবার আমাকে করতে হবে কি, মানে যেটা ফাঁকা আছে ওটাকে তো মানে ভাগ করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা হলো যে হিসাব নিকাশ। 100 তো 100 তো 100, তার কিছু তো যাওয়ার জায়গা নেই। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা এইভাবে যদি করি তাহলে ব্যাপারটা ওকে, নো প্রবলেম, বাট সবসময় আপনাকে এটার সাথে এটা কি মেজার করতে হবে। হ্যাঁ, এটা একটা ঝামেলা। এখন হচ্ছে যে এটা একটা বই রয়েছে 95 হলে কি হবে, 85 হলে কি হবে, তখন তো আবার আরো ক্রিটিক্যাল ইস্যু হয়ে গেল। হ্যাঁ, ধরেন 97 হলে বা কি হবে। তো এই জন্য হচ্ছে যে বলতেছে যে হচ্ছে কি এই যে ফাঁকাটা থাকবে, হ্যাঁ যে ফাঁকাটা থাকবে এটা আমরা হচ্ছে যে অটোমেটিক্যালি হিসাব করবো। কিভাবে হিসাব করবো? অটোমেটিক্যালি আমরা হচ্ছে এখানে এমন ভাবে কোড করব যাতে হচ্ছে সমান এই যে ফাঁকা থাকবে এটা সমান 2 ভাগে ভাগ হবে, সমান 2 ভাগে ভাগ হয়ে এক ভাগ হচ্ছে কি টেমপ্লেটের আগে চলে যাবে, এক ভাগ কি পরে চলে আসবে। এই জন্য আমাদের মার্জিনকে বলতে হবে কি অটো। অটো বললে যেটা হবে যে মাঝখানে এখানে যে ফাঁকাটা থাকবে ফাঁকাটা সমান 2 ভাগে ভাগ হবে, ভাগ হয়ে একটা টেমপ্লেটের আগে বসবে একটা টেমপ্লেটের পরে বসবে। একটু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এখানে একটা পয়েন্ট বুঝেন, এই যে মার্জিন প্যাডিং বর্ডার এগুলোর মধ্যে একটা সিঙ্গেল ভ্যালু দেওয়ার মানে কি জানেন না তারা? ওভারঅল টপ রাইট লেফট বটম সব দিকে কি এটা জিরো অটো নিয়ে নিচ্ছে। এখন অ্যাকচুয়ালি আমার এখানে তো টপ আর বটমে তো আসলে অটোর এখানে দরকার নেই, এই জন্য এভাবে কোড লিখলে ওকে। যদি বলেন যে একদম আমার কি অ্যাকুরেট কোড লিখবো তাহলে এখানে বলতে পারেন কি 0 পিক্সেল। তার মানে কি টপ বটমে কি কন্টেনার পাবে 0 পিক্সেল আর লেফট রাইট পাবে হচ্ছে কি অটো। অ্যাকচুয়ালি আমাদের লেফট রাইটটাই এখানে দরকার, এটা হলো একদম কি অ্যাকুরেট কোড আর কি এটা। হ্যাঁ, এটা ফলো করতে পারেন আপনারা, এই একটা সলিউশন গেল। এরপর হচ্ছে এই যে ফাঁকা যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে যে বডির ফাঁকা, মানে এই যে বডি যেটা আছে এই বডি নিজে এটা ব্লক এলিমেন্ট, এই জন্য সে ওই উইড 100% নিয়ে রাখে। হ্যাঁ, এই বডির মধ্যে বাই ডিফল্ট হচ্ছে যে একটা মার্জিন থাকে। বাই ডিফল্ট কি থাকে? মার্জিন থাকে। যদি বাই ডিফল্ট ধরো মার্জিন আছে আমি এটা বাদ দিয়ে দিব, তাহলে কি করতে হবে? বলতে হবে যে মার্জিন 0 পিক্সেল। তাহলে দেখুন যে কি এটা চলে যায়, একদম ফিট হয়ে গেছে। করে ফেলুন তো কাজটা একটু সবাই। আচ্ছা, আমরা যখন 80% দিচ্ছি, হ্যাঁ তখন হচ্ছে দুই পাশে কিছু জায়গায় এখানে কি ফাঁকা আছে জায়গাটা, মানে আমি চাচ্ছি এই ট্যাবলেটটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে এটার যদি সমান 2 ভাগে ভাগ করতে পারি তাহলে কি হবে?
তাহলে সমান 2 ভাগ করে 1 ভাগ আমি টেমপ্লেটের আগে দিয়ে দিব, তাহলে অটোমেটিক্যালি টেমপ্লেটটা মাঝখানে চলে আসবে। এই জন্য বলতেছিলাম কি মার্জিন অটো। হ্যাঁ, এই অটো বলতে কি বোঝাচ্ছি, যে ফাঁকাটা থাকলো সে ফাঁকাকে সমান 2 ভাগে ভাগ হবে, ভাগ হয়ে 1 ভাগ টেমপ্লেটের আগে বসবে, 1 ভাগ টেমপ্লেটের পরে বসবে। হ্যাঁ, এবার বলতেছিলাম কি আমরা মার্জিন প্যাডিং এর ক্লাসে দেখছি, বক্স মডেল যখন বুঝতেছিলাম, যে এভাবে একটা সিঙ্গেল ভ্যালু দেওয়া মানে হচ্ছে কি ওভারঅল 4টা পোর্শনে 4টা সাইডে আমার ওই ভ্যালুটা দিয়ে দেওয়া, টপে, রাইটে, বটমে, লেফটে। হ্যাঁ, এখন আমরা বলতেছি হচ্ছে যদি টপ বটমে অ্যাকচুয়ালি মার্জিন অটো বলতে কোনো কাজ হয় না, বাট এখানে এটা অ্যাপ্লাই হবে। যদি আমি বলছিলাম যে যদি অ্যাকুরেট করতে চাই, নির্ভুল কোড, তাহলে এখানে বলতে হবে কি 0 পিক্সেল, তাহলে আমার দরকার 0 পিক্সেল হয়ে যাবে, আর লেফট রাইট অটো হয়ে যাবে। এই তাহলে এটা একটু অ্যাড করেন, আর এটা একটু অ্যাড করেন প্লিজ সবাই। এটা হচ্ছে বডিতে, এটা কি স্ক্রিনে খেয়াল করেন, এখানে একটা ফাঁকা আছে, দেখা 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 যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বডি থেকে বাই ডিফল্ট থাকে। এইটা রিমুভ করার জন্য বললাম কি মার্জিন 0 দিতে, তাহলে চলে। আর আপনি এখানে যদি বাড়াই দেন দেখবেন যে আমি দিলাম কি 100। হ্যাঁ, তাহলে দেখবেন যে এটা এই সরি এই যে 100 দিলে এখানে একটা কি ফাঁকা নিয়ে নিছে। এটা একটু প্লিজ তুলে ফেলেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে কি এটা করা। হ্যাঁ, আর এখানে এটা করতে গেলে আমি আপনাদেরকে কালকেও বলছিলাম সেই একই কথাটা আজকে আবার বলতেছি, যখন এরকম ভাগ দেখবেন অনেকগুলো কি ডিভিশন ডিভিশন ভাগ 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 হয়ে যাচ্ছে, তখন এগুলা ভাগগুলা কি বড় থেকে ছোটর দিকে আসবে, তাহলে ব্যাপারটা আপনাদের ইজি হবে, হয়তো কোড বাড়বে কিন্তু ইজি হবে ব্যাপারটা, এটা বোঝানো ইজি হবে। এখানে কি হচ্ছে ব্যাপারটা আপনি একটু বুঝে আসেন। এখানে ধরেন এরকম একটা ব্লগ আছে, হ্যাঁ, তার ভিতরে এখানে একটা কাটা একটা ব্লক, তারপরে কি এখানে আর দুটো ব্লক, বিষয়টা এরকম না নাকি? এই তো এটা ওটা, মানে আমরা এইভাবে চিন্তা না করে এইভাবে চিন্তা করে দেখেন, আমার এখানে একটা ব্লক আছে, আবার কি এইখানে একটা ব্লক আছে। হ্যাঁ, তারপরে এই ব্লকটাকে আমি আবার কি দুই ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ইজি। অ্যাকচুয়ালি কোডের ক্ষেত্রে ব্যাপারটা কি ইজি, আবার স্ট্রাকচার নষ্ট হবে না, ভাগ মানে কিচ্ছু হবে না, ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে আমাদেরকে হচ্ছে যে প্রথমে এই যে মাঝখানে যে দুইটা সেকশনের আর্টিকেল আছে এগুলো হচ্ছে বাদ দিতে হবে, বাদ দিয়ে প্রথমে কি যে প্যারেন্ট মেনটা আছে এটাকে সমান কি দুই ভাগে ভাগ করতে হবে। এখন এই যে যদি সমান দুই ভাগে ভাগ করি, হ্যাঁ, অথবা হচ্ছে যেভাবে রিকোয়ারমেন্ট আছে যে এক পাশে কম এক পাশে বেশি দুই ভাগে ভাগ করা আছে, ভাগ করতে হবে, তাহলে এখানে কি ধরনের এলিমেন্ট আমরা নিব? আমরা কি ব্লক এলিমেন্ট নিব নাকি ইনলাইন এলিমেন্ট নিব? এখানে ব্লক এলিমেন্ট নেব। কেন? কারণ আমরা শুরুতে বলছিলাম একটা কন্ডিশন যে স্ট্রাকচার অলওয়েজ কি ব্লক এলিমেন্ট হবে, স্ট্রাকচারে কোনো চিন্তা ভাবনা নাই ইনলাইন আসবে কি আসবে না, অলওয়েজ ব্লক। আমরা এটা চিন্তা করতে পারবো যে এখানে সিমেন্টিক দিব নাকি নন সিমেন্টিক দিব। যদি দেখি যে আপনি যে এরিয়াগুলো বানাচ্ছেন সেগুলোর সাথে অ্যাকুরেটলি আপনার কোনো একটা সিমেন্টিক এলিমেন্ট ম্যাচ করতেছে, তাহলে ডেফিনেটলি দিয়ে দিবেন, কোনো চিন্তা ভাবনা দ্বারা দিয়ে দিবেন। আর যদি দেখেন যে ম্যাচ করতেছে না, তাহলে সেটা নন সিমেন্টিক আপনি দিতে পারেন। ওকে, তাহলে আমার এখানে দুইটা এরিয়া, একটা হচ্ছে কি অ্যাসেট, একটাকে আপনি বলে দিতে পারেন কি সেকশন। লাইক কিরকম দেখেন, আমি এস্টিমেলে আসলাম, এস্টিমেলে সেটা হচ্ছে কি মেন এরিয়া। হ্যাঁ, যে যার ভিতরে তাকে তার ভিতরে রাখতে হবে, এটা এই দুইটা কি মেন এরিয়ার ভিতরে। তাহলে আমি কোডেও যাবে কি মেন এরিয়ার ভিতরে যাচ্ছি, যে এখানে এসে একটু কি এই ব্র্যাকেট, অনেকে এই ভুলটা আমরা শুরু দিয়ে করি যে ভিতরে না লিখে বাইরে লিখে বলে সরাসরি, তাহলে অ্যাকচুয়ালি কাজ হবে না। মেনের ভিতরে আসবেন, এসে আপনি লিখে দিন কি সেকশন স্টার্ট, তারপরে অ্যাসাইট স্টার্ট অ্যাসাইট এন্ড। হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে সেকশন বলতে আমি এটা বুঝি না, আমি পুরো এরিয়াটাকে সেকশন ধরছি একটা এলিমেন্ট, এরপর এটাকে আমি কি অ্যাসাইট ধরছি। কারণ এই দুটো হচ্ছে কি আপনার দুটো ব্লক এলিমেন্ট, আর ব্লক এলিমেন্ট গুলো বাই ডিফল্ট কি হবে নিচে নিচে আসবে। হ্যাঁ, আর এদেরকে নিতে হবে কি পাশাপাশি। যদি ব্লক এলিমেন্ট হয় এবং এর সাথে কি স্ট্রাকচার এলিমেন্ট হয়, স্ট্রাকচার এলিমেন্ট মিন্স কি আমরা স্ট্রাকচার বানাচ্ছি, সো এটা স্ট্রাকচার এলিমেন্ট, তখন এগুলা নিচে নিচে আসলে এগুলাকে পাশাপাশি নেওয়ার অবস্থা হচ্ছে কি আমাদের লেআউট টেকনিক, সেটা হচ্ছে কি লেআউট টেকনিক। হ্যাঁ, আবার বুঝেন যখন হচ্ছে যে আমরা স্ট্রাকচার বানানোর জন্য কোনো ব্লক এলিমেন্ট ইউজ করতেছি সেগুলোতে বাই ডিফল্ট নিচে নিচে আসবে। হ্যাঁ, ওই ব্লক এলিমেন্ট গুলাকে যদি আমরা কি পাশাপাশি নিতে চাই, তখন আমাদেরকে ইউজ করতে হবে লেআউট টেকনিক। ওই লেআউট টেকনিক যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এগুলো মিক্স করে ইউজ করা যায়, ধরেন এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে ইউজ করতে কোনো প্রবলেম নেই, যা যা তার। আপাতত আমরা এটা শিখতেছি, এটা হচ্ছে কি জাস্ট ফ্লট লেফট ফ্লট রাইট, আর কিছু না। ওকে,
তো আমরা এই এত কথা বলতেছি, এটা তো আসলে এখন বুঝবো না। যদি এটার আউটপুট আসে তাহলে বুঝতে পারবো। আমরা একটু এটা আউটপুট আনার চেষ্টা করি, চলেন। এটা কোথায় আছে? মেনে আছে। হ্যাঁ, আমি মেনের ভিতরে গেলাম, যে মেন এরিয়ার ভিতরে এসে আমি এই কোডটা লিখতেছি। হ্যাঁ, সেকশন। এখন আপনারা যারা পারেন তারা বলবেন যে এখানে লেখা দরকার, এটা যে কোনো জায়গায় লিখলে তো হয়। এখানে লিখলে সুবিধাটা হচ্ছে কি, দেখেন এখানে একটা কমেন্ট করা আছে না, তাহলে এরিয়াটা কি ডিফাইন করা যাবে অ্যাকচুয়ালি। এই এরিয়ার জন্য সিএসএস কোডটা কি কোথায় আছে, বোঝা যাচ্ছে? এই জন্য এরকম অর্ডারিংটা মেনটেন করে করে কোডটা লিখবেন, তাহলে আপনি পরবর্তী রিইউজ করতে পারবেন খুব আরামে, আর আপনার কোডটা অন্য কেউ ধরলেও খুব ইজিলি সে বুঝতে পারবে। আর সেকশনে আসলাম, সেকশনে এসে বলতেছি কি, সে কি করবে, প্যারেন্টের কি ফুল হাইট নিবে, এটা প্যারেন্টের ফুল হাইট নিবে, এটা প্যারেন্টের কি ফুল হাইট নিবে। আর উইডের ক্ষেত্রে প্যারেন্টের উইডটা দুই ভাগে ভাগ হবে, লাগ ধরেন এটা 70% আর এটা ধরেন কি 30%, রাইট? আর তো কিছু না। তাহলে আমরা এখানে এসে বললাম যে সেকশনের উইড হচ্ছে প্যারেন্টের 30%। প্যারেন্টের কিছু দেখার দরকার নেই, প্যারেন্টের যাই থাকতে কেন তার সে পাওয়া যাবে কত, 30%, বা হচ্ছে কি 70%। প্যারেন্ট তো ধরো মনে মনে ধরে দিলাম 100%। প্যারেন্ট থেকে আমরা এ সেকশনকে এটাকে 70% দিব। তাহলে প্যারেন্টের কত পিক্সেল আছে কিছু দেখার দরকার নেই, যাই থাক না কেন সেখান থেকে তুমি নিয়ে নেবে কত, 70%। এরপরে আমরা চুজ করলাম কি প্যারেন্ট থেকে 100% নিবে। আর প্যারেন্টের কত পিক্সেল আছে কিছু দেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে লিখে দিবেন কি হাইট 100%। তাহলে প্যারেন্ট থেকে 100% সে নিয়ে নিবে। ওকে, আচ্ছা। এরপর আমরা একটু বর্ডার দিই, বর্ডার দিলে জিনিসটা এরিয়াটা বুঝতে পারবো যে কোথায় আছে। বর্ডার 1 পিক্সেল সলিড দিলাম গ্রিন। হ্যাঁ, আমরা একটা আউটপুটে যাই তাহলে দেখি, চলে আসছে না, দেখা যায়? ওকে, আর এরিয়াটা মনে হতে পারে এটা হয়ে গেছে, বা আসলে এটা হয় নাই, এটাকে আমাদেরকে মেক করতে হবে। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে, এই যে এখানে এটা লিখলাম, এটার জন্য এখানে আবার একটা আমাদের সিএস লিখতে হবে। আমাদের এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। দেখেন যেটার উপর তুমি বললাম তুমি হলো অ্যাসাইড। আবার তোমার যে প্যারেন্ট তার চেয়ে সেকশন দিতে 70%, আর তাহলে তুমি নিয়ে নাও কি 30%। হাইট দুইটারে 100% হবে, আর বর্ডারও যেহেতু বোঝার জন্য দিচ্ছি, আমরা বোঝার জন্য আমরা দিয়ে দিলাম এই। তাহলে আপনারা বলবেন যে এটা হয় নাই, কেন হয় নাই? বিকজ অফ এটা কি নিচে নিচে আসছে। আসার কথা ছিল কোথায়, পাশাপাশি। আর স্ট্রাকচারকে পাশাপাশি আনতে হলে ইউজ করতে হবে লেআউট টেকনিক, আবার তো ফ্লট। তাহলে ফ্লট লেট আমরা ইউজ করাবো এখানে। দেখেন কিভাবে ইউজ হয়। ফ্লট মানে হচ্ছে যে একটা কি ভাসমান পজিশন, লাইক দ্বারা পানির মধ্যে কিছু একটা ভাসতেছে। যখন পানির মধ্যে কিছু একটা ভাসে তো এখানে অনেকগুলো লেয়ার থাকে, নিচে আরো অন্যান্য জিনিস কি থাকতেই পারে, এটা কোনো অসুবিধা হয় না। আর আমাদের প্রথম ভাসমান কে এটা। হ্যাঁ, এটাকে আমি বললাম হচ্ছে কি ফ্লট লেফট। তখন সে ফ্লটিং অবস্থায় আছে, ভাসমান অবস্থায় আছে। ভাসমান অবস্থা থেকে সে বাম পাশে বসলো, সে বাম পাশে বসলো। হ্যাঁ, বসে যেহেতু ভাসমান, পরের এরিয়াটা তার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, তাহলে এরিয়া দেখা যাচ্ছে যে পরের এরিয়ার ভিতরে চলে আসছে। আপনি বুঝলেও আসছে, না বুঝলেও আসছে। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন, একটা ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইয়েলো। দেখেন এই যে অ্যাসেটটা এখানে চলে আসছে। এটা কারণটি কি আবার বলতেছি, যে আমরা এখানে একটা ব্লগ নিলাম, তাকে বললাম ফ্লট লেফট। ফ্লটিংটা হচ্ছে কি একটা কি ভাসমান পজিশনের মতো। সে বসছে লেফটে, কিন্তু তার ভিতরে ফাঁকা আছে। এই ফাঁকার ভিতরে আবার কি এটা যখন কি যে বসে আছে, এটা রিমুভ করার উপায় কি? রিমুভ করার উপায় হচ্ছে একেও আপনাকে বলে দিতে হবে তুমি কোথায় বসবা। তোমার ভাই তো এখানে বসে, তুমি কোথায় বসবা? তুমি কি হয়তো চাইলে কি রাইটে বসতে পারো, কোনো সমস্যা নাই। আবার চাইলে কি লেফটে বসতে পারো। এবার আপনি বলুন যে এটা তো হয় নাই, হয়েছে না হয়েছে আমরা পরে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, এখানে কি লেফটেও দিতে পারি, কাজ করবে। হ্যাঁ, লেফটে আসলে দেখেন চলে আসলো। এখন কথা হচ্ছে আমরা রাইট দিয়ে জিনিসটা বুঝাই, চলেন। ওকে, আসলো। আর এখানে একটা দেখেন, এই পয়েন্টটা একটু খেয়াল করেন তো, এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি এটা ছিল কি 70, এটা ছিল কি 30। তাহলে দুইটা একই জায়গায় থাকার কথা না? এখন দেখে তো মনে হচ্ছে এটা কি 70-র চেয়ে বেশি, এটা আবার কি 30-র চেয়ে বেশি। ব্যাপারটা এরকম না? এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে কি দেখেন, আমরা যেখানে বর্ডার ইউজ করেছিলাম 1 পিক্সেল, এই 70% এর সাথে 1 পিক্সেল যোগ হয়ে গেছে। এখানে হচ্ছে 71 বা 23 যে কিছু একটা হয়েছে, যোগ হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে যে 30 আছে, 30-র সাথে এটা কি যোগ হয়ে গেছে। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এই বর্ডারটাকে রিমুভ করা এক, অথবা বর্ডারটাকে 70% এর ভিতরে নিয়ে আসে। কারণ বর্ডারটা অ্যাকচুয়ালি 70% এর কি বাইরে, এক্সট্রা হিসেবে কাউন্ট হচ্ছে। যদি আমরা বর্ডারটাকে 70% এর ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে সে আর আমাদের কি 70-30 হিসাব, সেখানে আর কোনো ঝামেলা সে করবে না। প্রশ্ন হচ্ছে কিভাবে ভিতরে নিয়ে আসতে পারি। এক্সট্রা বর্ডার যদি থাকে, সেখানে আপনাকে আমাকে লিখতে হবে হচ্ছে যে
একটা প্রপার্টি, তার নাম হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে কি হবে, এই যে এখানে যে এক্সট্রা একটা বর্ডার আছে সে আর এক্সট্রা হিসেবে থাকবে না, সেই 70% এর ভিতরে ইনক্লুড হয়ে যাবে, মানে অর্থাৎ এই বর্ডারটা সহ 70%, সহজ কথা। আর এখানে এখন কি আছে, 30% প্লাস 1 পিক্সেল। আর আমরা যদি এখানে যদি এসে লিখে দিই বক্স বর্ডার বক্স, তাহলে অ্যাকচুয়ালি 1 পিক্সেলটা 30% এর ভিতরেই আছে, বাইরে সে আর যাবে না। আমরা এখানে একটা রিফ্রেশ করে দেখেন, যে বসে গেছে সুন্দর করে। ঘটনা বুঝে গেল? আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি হচ্ছে যে এখানে এসে বলি যে ফ্লট লেফট, তাহলে সে কি করবে, কাজ করবে, দেখ কোনো চেঞ্জ নাই। তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা করতেছে কি, এখানে ঘটনাটা করতেছে প্রথম জায়গায় আমরা যে লিখি না বাম দিক থেকে ওই সেম স্টাইল, তাহলে আমাদের লাইন শেষ হলো, পরের লাইনটা কি হয়, বাম দিক থেকে শুরু হয়, পরের লাইনটা আবার কি হয়, বাম থেকে শুরু হয় না। এখানে এটারও একই অবস্থা, সে বাম থেকে বসলো, সেও কি বাম থেকে বসলো, কার বাম থেকে, আগেরটার কি, ফ্লট লেফট ওই ফ্লট লেফট থেকে বসতেছে সবাই। ওকে, আর এটা আপনি ফ্লট লেফট দিতে পারেন, ফ্লট রাইট দিতে পারেন, কোনো প্রবলেম। বাট আর যদি সবগুলো আমাদের সেম ফ্লট লেফট ইউজ করেন, তাহলে মানে হচ্ছে সবগুলো আগের ফ্লটের কি বামে বসে, আগের ফ্লটের বসে, আগের ফ্লটের বাম বাম বসে আছে। ঘটনা কি বোঝা যাচ্ছে কিছু? না বুঝলে সমস্যা নেই, খালি ফ্লট লেফট ইউজ করেন। জিনিসটা বুঝেন, জিনিসটা ফ্লট তো বুঝতেছি, ফ্লটের কাজ কি, স্ট্রাকচারকে বামে বা ডানে বসানো, এটা তো বুঝতেছেন। দেখেন এখানে একটা স্ট্রাকচার আছে এটা, হ্যাঁ, আমি বললাম ফ্লট লেফট, সে বামে বসলো, বললাম হচ্ছে কি ফ্লট রাইট, আর আই রাইট, তাহলে সে কোথায় বসবে, ডানে বসবে। একটুকু বুঝি? আচ্ছা, দিলাম। দেওয়ার পরে তার সাথে আরো একটা আছে, তার সাথে আরো একটা আছে, হ্যাঁ, আমরা কোনটা রাখছি, সেকশন না, এই যে বসালাম, তার সাথে এখানে আরো একটা আছে, কি আছে, সে হচ্ছে ধরেন কি একটা অ্যাসেট। তাহলে অ্যাসেটকে আমি বললাম হচ্ছে কি, তুমিও হচ্ছে যে 30, তুমি 100, তোমার ব্যাকগ্রাউন্ড কি হলো, এটা 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 এটা, তার মধ্যে আমি দিলাম। ওকে, দেওয়ার পরে সে এখানে বসতেছে, এখানে কেন বসতেছে, এখন এখানে বসছে কেন, এখানে বসতেছে কারণ হচ্ছে দুইটা ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট কখনোই পাশাপাশি কি বসে না, যদি আমি যতক্ষণ ওরা বলতে বসে তখন তার আগে সে কি বসে না। ওকে, এখন এটা করার জন্য আমরা ইউজ করছি লেআউট টেকনিক। লেআউট টেকনিকের সিস্টেম হচ্ছে যে অনেকগুলো চারটার মধ্যে আমরা ইউজ করতেছি কি এখন ফ্লট। প্লটের সিস্টেম হচ্ছে যে আপনি যে এলিমেন্ট গুলোকে, ব্লক এলিমেন্ট গুলোকে পাশাপাশি বসাবেন, তার মধ্যে আপনার ইউজ করতে হবে কি ফ্লট, এবং তার ডিরেকশন, সে কি লেফটে বসবে নাকি রাইটে বসবে। তো আমি বললাম কি সে লেফটে বসবে, যদি সে লেফটে বসে, আর প্লটকে বললাম কারণ একটা কি ভাসমান পজিশনের মতো, আর যেহেতু ভাসমান পজিশন তার মানে তার যে আর পাশে আরেকটা বসে আছে, সে অটোমেটিক্যালি ওই ভাসমান এরিয়াটার ভিতরে কি সে চলে যাবে, চলে গেছে। এটা খুব সিম্পল। আর বলতে এটা সলভ করার উপায় কি, সলভ করার উপায় হচ্ছে এটাকে ফ্লট পজিশনটা কি দিয়ে দেবে। আর দুইটা যদি একই লেয়ারে পানির মধ্যে ভাসে, একটা উপরে একটা কিন্তু উঠতে পারবে না, তখন তাদের কি পাশাপাশি বসতে হবে, একদম সিম্পল কনসেপ্ট। এখন আমরা যদি এখানে এসে আবার যদি বলে দিই যে ফ্লট লেফট, তার মানে কি দাঁড়াচ্ছে, আগেরটাতে বামে বসলো, কার বামে বসলো, বর্ডের বামে বসলো, বাকি টেমপ্লেটের বামে বসলো, পরেরটাও যে বামে বসবে, কার বামে, আগেরটার বামে যা বসবে, এরকম একটা বিষয়। ইনলাইন নিয়ে করি না, কারণ হচ্ছে যে আমরা যদি বলতেছিলাম যে অ্যাস্ট্রাকচার এলিমেন্ট যেগুলো থাকবে এগুলো অলওয়েজ হবে হচ্ছে কি আপনার এই লেআউট টেকনিক দিয়ে হবে, অলওয়েজ লেআউট টেকনিক দিয়ে হবে, এটা রুলস। এটা এবার কিছুটা ক্লিয়ার। আবার আপনারা বলতে পারে আপনি উল্টা চিন্তা হতে পারে, ধরেন আমি এটা বললাম হচ্ছে কি রাইট, তাহলে কি হবে, এটা চলে যাবে কি রাইটে, খেয়াল করেন একটু, এটা চলে গেছে তখন কোথায়, রাইটে, আর এটা অটোমেটিক্যালি চলে লেফটে আছে, লেফটে কি সে চলে গেছে। আর ধরেন যে এটা নাই, হ্যাঁ, তাহলে দেখেন সে কি এখানে থাকবে, কারণ হচ্ছে এখন কি বলা আছে ফ্লট লেফট, মানে সে কি বর্ডের লেফটে যে কি সে বসে গেছে। কিছুটা ঢুকছে মাথায়, ধরে কিছু মাথায় ঢুকে নেয় কোনো সমস্যা নাই, স্টিমটা লিখেন, সিএসটা লিখেন, দেখবেন যে অ্যাপ্লাই করলে কিছুটা বুঝতে পারবেন। স্টিমটা লিখেন, কন্টেন্টের ভিতরে সেকশনের আপনার অ্যাসেট, স্টিমটা যদি আপনাদের হয়ে যায়, এটা সিএসএ আসেন, জাস্ট কি করলাম সেকশনাল অ্যাসেট দুটো আমরা নিলাম, সিএসএ একটু আসে, সিএসএ জাস্ট কি যেখানে মেন আছে সেই মেনের মধ্যে আমরা লিখলাম হচ্ছে কি মেনের পরে দিয়ে জাস্ট লিখলাম
সেকশন এবং অ্যাসেট প্লিজ একটু তুলেন, সবাই বুঝে বুঝে তুলেন। আর এখান থেকে আমি ইউলোটা তুলে দিব, ইউলোটা অ্যাকচুয়ালি আমার কি লাগবে না, এটা বুঝার জন্য আমরা ইউজ করছিলাম ইউলোটা তুলে। না না, মেনের যে এরিয়াটা বানাইছিলাম আর কি, তার ওই মেন এর জাস্ট পরে, ওই এরিয়ার মধ্যে মেনের কি পরে। আচ্ছা তাহলে অ্যাড টু কার্টে আমাদের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আমরা এটা করলাম। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ডটা সরাই দিচ্ছি এখান থেকে, আর এম দুইটাকে ফ্লট লেফট দিয়ে দিচ্ছি, এটাও লেফট এটাও কি লেফট, তাহলে দুইটা লেফট থেকে করবে। দেখেন লেফট হিসাবটা যে সহজ একবার দেখেন, আমরা লিখি করতে দেখেন এই লাইনটা দেখেন লেফট থেকে শুরু হয়েছে না, পরের লাইনটা কোথায় শুরু হচ্ছে, তাও কি সব কি বডির লেফটে আসতেছে না, সহজ একদম সহজ একটা হিসাব। এটার বডি কে ধরেন এইটাই হচ্ছে তার বডি, সে লেফট থেকে বসলো, এটার বডি হচ্ছে ধরেন এটা, তাহলে এটা লেফট থেকে উঠছে, এই হিসাব করেন বডির লেফট থেকে বসতেছে, এই সিম্পল। একইভাবে চিন্তা করতে পারেন আপনি, সমস্যা নাই। রাইট দিলে দেখেন বডির রাইট কোনটা, এটা না, সে রাইটে বসছে, সে একই যে কথা বলতো। আর এটার রাইট দিলেন এটাও কি বডি, সে রাইটে যায় বসবে, সিম্পল। আচ্ছা এরপরে দেখেন, এরপরে আছে এটা কি চাহিদা হলো কি আমাদের এটাকে এভাবে উপর নিচ ভাগ করতে হবে, উপর নিচ ভাগ করতে হবে। উপর নিচ ভাগ করাতে ইজি, ব্লক এলিমেন্ট দিলেই তো উপরে নিচে আসে, তারা পাশাপাশি যায় না। তাহলে আমরা যদি এখানে এসে যদি বলে দেই, এখানে এসে যদি বলে দেই, হ্যাঁ এই সেকশনের ভিতরে দেখেন আপনারা এই যে এটা এই দুইটা ব্লক, হ্যাঁ কার ভিতরে আসবে, এটার ভিতরে আসবে। হ্যাঁ, তাহলে এই প্যারেন্ট যেটা আছে এটা সমান দুই ভাগে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এই প্যারেন্টের সেকশন এটার ভিতরে এসে আমি বললাম হচ্ছে কি দেখেন আর্টিকেল, হ্যাঁ এই যে আর্টিকেল সেকশন এগুলা মাল্টিপল টাইম ইউজ করা যায়। একটা ওয়েবসাইটে অনেকগুলো আর্টিকেল থাকতে পারে, একটা ওয়েবসাইটে অনেকগুলো কি সেকশন থাকতে পারে। আমি কি করলাম দেখেন আর্টিকেল এটাকে রিপিট করে দিলাম, আর্টিকেলটাকে কি রিপিট করে দিলাম। সুবিধাটা কি, যদি আমি এই দুইটা আর্টিকেল থেকে যদি একটা আর্টিকেলের জন্য কি আমি একটা কোড লিখি তাহলে সেটা কি দুই জায়গায় পেয়ে যাবে। কেন, আমরা জানি যে HTML ট্যাগ সিলেক্টর যদি কি ম্যাচ করে তাহলে সব HTML এলিমেন্ট ওই ডিজাইনটা কি পেয়ে যায়। আমরা এখানে আমরা ডিসাইড করছিলাম কি এটা হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের অর্ধেক হাইট পাবে কি এটা, আর অর্ধেক হাইট পাবে কি এটা, আর উইথ দুইটাই কি সমান পেয়ে যাবে, প্যারেন্টের সমান পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এসে বলতে পারি এরকম দেখেন তো উইথ প্যারেন্টটা যাই আসে না কেন তুমি কি 100% নিয়ে নাও, আর হাইট প্যারেন্টটা যাই থাকুক না কেন ওখান থেকে তুমি কি 50% নিয়ে নাও, শেষ। আর আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বললাম হচ্ছে কি বর্ডার 1 পিক্সেল সলিড, ধরা হচ্ছে যে কি পার্পল দিলাম। হ্যাঁ, দেখেন তো আবার ঘটনা কি হয়, এই হয়ে গেছে না, এক ক্লিকে দুইটা কাজ শেষ। কারো কোন ঝামেলা এটা নিয়ে, এটা করে ফেলাম তো, সেম চেঞ্জটা করে ফেলাম, HTML এ আসলাম, সেকশনের ভিতরে দুইটা আর্টিকেল দিলাম। হ্যাঁ, সেকশনের ভিতরে দুইটা আর্টিকেল। CSS এ যেহেতু আমরা কি অর্ডারিং ম্যানেজ করতেছি, তাহলে মেনের যে এরিয়াটা ছিল এটার প্রথমে কি মেন লিখলাম, তারপর সেকশন, তারপর হচ্ছে কি এই যে আর্টিকেল লিখে দিচ্ছি। দেখেন অ্যাসেটে পরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে অ্যাসেট একটু লিখলে হচ্ছে। এটা কি হবে, তার প্যারেন্ট থেকে উইড নেবে 100%, তার প্যারেন্ট থেকে হাইট নেবে কি 50%। আর এই স্কেলেটরগুলো রিপিট হয়, এখানে দেওয়ার দিলে যতগুলো HTML ট্যাগ থাকবে সবগুলোর মধ্যে কি এটা পেয়ে যাবে, আর দুইটার মধ্যে দুইটা কাজ হচ্ছে পেয়ে যাচ্ছে। দেখেন স্ট্রাকচারটা আমরা কালকে করছিলাম, আজকে করছি, আর করব না, এরপরে দুমদুম করবো, আপনার কাজ শেষ। আপনাদের কাজ কি এখন, আপনার কাজ হচ্ছে যে বাসায় গিয়ে এরকম ট্যাবলেট কয়েকটা বানানো, যে যত সুন্দর সুন্দর কিছু দেখেন না, এই সুন্দরের আগে কিন্তু এরকম বানাইতে হবে। হ্যাঁ, ধরা হচ্ছে যে এখানে এটা দেন একটা ইউআই। হ্যাঁ, এটা একটা ইউআই লোড হয়, এটা একটা ইউআই দেখেন। হ্যাঁ, এটা যখন আপনি রং চং মাখাবেন এটা তো সুন্দর হয়ে যাবে, রং চং মাখানোর আগে আপনারা এটা বানাইতে হবে। দেখেন এই যে ধরেন এই যে এখানে একটা কি ন্যাপবার দেখা যায়, এটা ছোট হয়ে আছে না, যে ন্যাপবার। হ্যাঁ, তো ন্যাপবারের জন্য এটাতে এখানে লোগো বসবে, এখানে মেনু বসবে, এই জন্য এখানে আগে আপনারা এখানে এই স্ট্রাকচারটা কি বানাইতে হবে। এখানে টেক্সট বসবে, এখানে ইমেজ বসবে, এই জন্য এখানে এরকম করে কি ব্লগ আপনাকে বানাইতে হবে। এই সুন্দরগুলো করতে হলে, এই দেখেন সুন্দরগুলো করলে চেহারা হবে তখন কি এরকম। এগুলো করতে হলে আপনারা আগে এগুলা করে আসতে হবে। যদি এখানে যদি আপনি ধরেন আমি করে দিলাম বাসা গিয়ে ঘুমায় গেলেন, তাহলে আর হচ্ছে যে এটা আশা করে লাভ নাই, তখন দেখা যাবে সব মাথার বুদ্ধি যাচ্ছে।
কারণ এখানে সিম্পল, মানে এটার ভিতরে ধরেন আরো অনেক কোড বসা শুরু করে যাবে, কালার বলবে, এটা বলবে, সেটা বলবে, অনেক কিছু চলে আসবে এখানে ধীরে 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 ধীরে। হ্যাঁ, সো এইগুলা আপনারা কালে ক্লাস আসার আগে মিনিমাম 3 থেকে 4টা, একদম কম হলেও এরকম একটা সেম টু সেম না, আপনারা আপনাদের মতো করে খাতায় আগে আঁকবেন আপনাদের যা ইচ্ছা, অথবা কনসেপ্ট ফলো করবেন, ফলো করে তার মতো করে করার চেষ্টা করবেন। যদি 3-4টা করতে পারলে দেখুন যে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঘটনাটা কিভাবে করতেছে বা কিভাবে হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন এবার আমরা হচ্ছে যে এখানে কিছু কন্টেন্ট বসানো শুরু করে দিই একটু একটু করে। চলেন প্রথমে এখানে আমরা কন্টেন্ট বসাবো। হ্যাঁ, এই যে একটা এরিয়া, এটা এরিয়াটার নাম কি? এটার নাম হচ্ছে কি হেডার। এই হেডারকে আমরা দুই ভাগে ভাগ করব। হেডারকে আমরা কবে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। একটাকে বললাম হচ্ছে কি লোগো, আর আরেকটাকে বললাম ধরুন হচ্ছে কি ব্যানার। ওকে, লোগো এবং ব্যানার। তো দেখা যাচ্ছে যে লোগোটা হচ্ছে কিছুটা কি ছোট, ব্যানারটা হচ্ছে তুলনামূলক কি বড়, তাই না? তাহলে এখানে কি করতেছে, দুইটা স্ট্রাকচার পাশাপাশি বসতেছে, এগুলো কখনো কন্টেন্ট না। কন্টেন্ট হবে কোনটা? লোগোর ভিতরে এই যে এই স্ট্রাকচারের ভিতরে যখন কিছু একটা বসবে লাইক ইমেজ, সেটা হবে কন্টেন্ট। এটার ভিতরে যখন কিছু একটা বসবে লাইক টেক্সট হতে পারে বা ইমেজ হতে পারে, সেটা হবে কি কন্টেন্ট। তার আগে জন্য এটা স্ট্রাকচার। তাহলে এখন এবার এখানে দেখেন তো, এটা আমি বললাম কি লোগো, আর এটা হচ্ছে কি ব্যানার। এই যে আমরা এখানে একটা সিমেন্টিক এলিমেন্ট শিখলাম, হ্যাঁ, এই সিমেন্টিক এলিমেন্ট গুলো কোনটা লোগো আর ব্যানারকে ইন্ডিকেট করে কিনা দেখেন তো। এখানে কোন সিমেন্টিক এলিমেন্ট কি লোগো আর ব্যানারকে ইন্ডিকেট করতেছে না তারা। এই ক্ষেত্রে আমরা হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্ট ইউজ করব ডিপ। এই ক্ষেত্রে কি ইউজ করব? নন সিমেন্টিক এলিমেন্ট কি ইউজ করব? ডিপ ইউজ করব, কারণ ডিপ একটা স্ট্রাকচার এলিমেন্ট। ডিপ মিনিংস হচ্ছে কি ব্লক, একটা ব্লক। ওকে, এখানে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এগুলো সবগুলো একটা কি ব্লক। এই ব্লকগুলো সিমেন্টিক এলিমেন্ট ম্যাচ করছে, দ্যাটস আমরা সিমেন্টিক এলিমেন্ট ইউজ করছি। যেখানে সিমেন্টিক এলিমেন্ট ম্যাচ করবে না সেখানে আমরা ইউজ করে দেব কি ডিপ। ডিপ। ওকে, তাহলে আমার এটা একটা ডিপ, এটা একটা ডিপ। কার ভিতরে? এটা হেডারের ভিতরে। হ্যাঁ, তো আমরা এখানে আসতেছি, এসটিএমএল এ চলে আসি। তাহলে এসটিএমএল এ চলে যে এখানে বলতেছে কি ডিপ, ডিপ স্টার্ট, ডিপ এন্ড। হ্যাঁ, আচ্ছা, আর দুইটা ডিপ হলো এখানে আমার। দেখেন এবার এখানে জিনিসটা দেখেন, আমি যদি ডিপ ধরে সিলেক্টে লেখা শুরু করি, লাইক ধরেন ডিপ, এটা কার ভিতরে আছে? হেডার। তাহলে আমি হেডার এরিয়া চলে যাচ্ছে। তাহলে আমি ডিপ ধরে সিলেক্টে লেখা শুরু করলাম। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? কি ঘটবে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে আমরা যে আর্টিকেল লিখছিলাম না একটু আগে, আর্টিকেল, আর্টিকেল যখন আমরা এখানে একটা সিলেক্ট লিখলাম আর্টিকেল দিয়ে, ঘটনা কি করছে? ঘটনা কি করছে বলেন না? এরা মানে লাগে এলিয়েন সব আসছে মাত্র পৃথিবীতে, রিপিট করছে। এটা একই সিলেক্টটা দুইটার মধ্যে কি রিপিট করছে। এখন আমি যদি হচ্ছে যে এখানে ডিপ দিলাম, এখানে ডিপ ধরে যদি আমি কি সিলেক্ট লেখা শুরু করি, তাহলে এখানে সেম ঘটনা ঘটবে না? ডিপের ভিতরে যা ডিজাইন থাকবে এটা কি দুইটার মধ্যেই অ্যাপ্লাই হবে, তাই না? কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের দুইটার চেয়ারে কিন্তু একরকম না। এটা তুলনামূলক কিছুটা কি ছোট, এটা তুলনামূলক কিছুটা কি বড়। তাহলে আমি কোনোভাবে এখানে ডিপ নিয়ে সিলেক্ট লিখতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে ইউজার ডিফাইন সিলেক্টর কল করতে হবে। কি করতে হবে? ইউজার ডিফাইন সিলেক্টর। ইউজার ডিফাইন সিলেক্টর হচ্ছে যে আরাম হচ্ছে যে কি ক্লাস কল করা। না, সেটাতে আসি এবার। ইউজার ডিফাইন সিলেক্টর তো বুঝতেছি আমরা, হ্যাঁ, তো ক্লাস। এবার আপনি এখানে যদি বলেন যে ডিপ 1 ডিপ 2, তাহলে কয়েকবার পাগল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনার মিনিংফুল লিখতে হবে। লাইক হচ্ছে কি লোগো, এটা হচ্ছে কি লোগো। এখানে আসেন ক্লাস ইকুয়াল টু ধরেন ব্যানার, তাহলে ব্যাপারটা অনেক বেশি মিনিংফুল হয়ে গেল। এটা কার জন্য? লোগোর জন্য। এটা কার জন্য? কি ব্যানার জন্য। সিম্পলি ডান। আমি শেষ করে দেখেন, তারপর আপনারা করেন। এরপর লোগোতে এসে আমি যদি হচ্ছে যে এখানে এসে যদি বলি ডট লোগো, আমরা ধরে নিলাম কি লোগোটা প্যারেন্ট থেকে কি ধরেন 30% বা 20% পাবে উইড, আর হাইট পাবে কি 100%। আর প্যারেন্টের কি আছে আমাদের এগুলো দেখার দরকার নেই। আমি বলে দিলাম কি এটার উইড পাবে প্যারেন্ট থেকে 20%, হাইট পাবে প্যারেন্ট থেকে 100%। আর বুঝে জন্য একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরে দিলাম কি টমেটো। ওকে, এরপরে হচ্ছে যে এইখানে এসে আমি বললাম হচ্ছে কি ব্যানার। হ্যাঁ, আর বললাম কি ব্যানারটা যে প্যারেন্টে পড়বে সেই প্যারেন্টের সে 80% নেবে। কেন? কারণ তার ভাইরা দিয়ে দিছে কি 20%। হ্যাঁ, ওকে ফাইন। আর হাইট 100% পাবে,
তার লম্বা দুটোই সমান, বর্ডারটাই কি সেম থাকবে। হ্যাঁ, হেডার দেখেন এটা হয়ে গেছে। হ্যাঁ, আবার এখানে ইস্যুটা দেখেন, ইস্যু হচ্ছে কি এটা পারফরমেন্সে ভেঙে গেছে। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে দুইটা ব্লক এলিমেন্ট দুইটাই কি, তাহলে এতে পার্টিশন আনতে হবে। তাহলে ইউজ করতে হবে কি বলুন তো, ইউজ করতে হবে লেআউট টেকনিক। ইউজ করতে হবে লেআউট টেকনিক। কারণ ডিরেক্টলি ফ্লট বলবো না এই কারণে, কারণ লেআউট টেকনিক অনেকগুলো আছে, ফ্লেক্স হতে পারে, গ্রিড হতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এখন আমরা ইউজ করছি কি ফ্লট টেকনিক, দ্যাটস আমরা এখানে ইউজ করবো কি ফ্লট। তাহলে দুইটা বাচ্চাকে আমরা বলে দেবো কি তোমরা বাম থেকে বসো, ফ্লট লেফট লেফট, এই হ্যাঁ দুইটাই বাম থেকে বসবে তার বর্ডের, আর এটা সুন্দর করে পাশে চলে আসবে। হ্যাঁ, এই আসলো, এখনো পাশে আসতেছে না। এবার কারণটা হচ্ছে কি এই বর্ডারটা 20% প্লাস 1, 80% প্লাস 1 এটাকে রিমুভ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি বক্স সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। আচ্ছা, এটা ক্লিয়ার সবাই? আর এখানে একটা নতুন একটা পয়েন্ট একটু শুনেন। দেখা যাচ্ছে যে কি যেখানে বর্ডার দিচ্ছি সেটা মেন উইডের সাথে এক্সট্রা হিসেবে কাউন্ট করতেছে। তাহলে যেহেতু এটা অনেকবার ইউজ করা লাগতেছে, আমরা এটা যে কমন ধরে নিতে পারতাম যে বর্ডার যেখানে ইউজ হোক না কেন এটা এক্সট্রা হিসেবে কাউন্ট করবো না, এটাকে অলওয়েজ কি ব্লকগুলোর মেন উইডের ভিতরে কাউন্ট করবে। হ্যাঁ, আচ্ছা, একটু হচ্ছে যে এখানে আসেন আবার একটু ওটা সিএসএস যাচ্ছে, সিএসএস যে এটা একটু দেখেন। হ্যাঁ, সিএসএস এটা একটু দেখেন। হ্যাঁ, এটাকে আমরা দেখছিলাম। আচ্ছা ওকে ফাইন, এটা কি একটু কেউ উচ্চারণ করেন তো এটা কয়বার বলতে পারেন এভাবে? 10বার বলতে পারলে আমি কালকে চকলেট খাওয়াবো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে যে ওকে শুনেন, আমরা ইনলাইন এলিমেন্ট চিনি, ইনলাইন এলিমেন্ট, ইনলাইন সিএসএস চিনি, চিনি, তার আইডি চিনি, আইডি ক্লাস সিলেক্টর চিনি। ওকে, এরা এবার বলতেছে যে আমরা যখন দেখতেছিলাম তখন কি হচ্ছিল খেয়াল আছে আপনাদের? তাহলে আমরা ইনলাইন এই যে এখানে ধরি, আমরা যখন হচ্ছে ক্লাস একটা ক্লাস সিলেক্টর দিলাম, পাশে একটা আইডি সিলেক্টর দিলাম, কার পাওয়ার বেশি খেয়াল আছে? আমরা ইউজ করছিলাম এটা, একটা ক্লাস সিলেক্টর দিলাম, পাশে একটা আইডি সিলেক্টর দিলাম, কার পাওয়ার বেশি? আইডি, আমরা ভুলে গেছি না তো আইডির পাওয়ার বেশি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ধরেন একটা এক্সাম্পল দিয়ে দেখে জিনিসটা বুঝে, হ্যাঁ যেহেতু ভুলে গেছেন, দেখেন বাচ্চা মানুষ আপনারা ইয়ে করা, ধরেন হচ্ছে একটা H1 দিলাম। হ্যাঁ, H1, হ্যাঁ এরপরে ভুলে গেলে কিন্তু আমি আর চিনি না। দেখেন H1, হ্যাঁ দিলাম, হ্যালো বাংলাদেশ। হ্যাঁ, এটা করার কিছু না, শিখার আছে, জাস্ট শিখেন। আমি দিলাম ধরো হচ্ছে কি কালার রেড। আচ্ছা, এরপর আমি এখানে আসলাম, এসে বললাম দিলাম কি একটা ক্লাস কল করলাম, বললাম হচ্ছে ধরেন ডিজাইন 1, জাস্ট আমরা আমাদের মতো করে একটা এক্সাম্পল নিচ্ছি আর কি এখানে। হ্যাঁ, ডট ডিজাইন 1 কালার গ্রিন, কি হয়ে গেছে? গ্রিন। এটা কেন? আচ্ছা, এরপরে দেখেন আমি একটা আইডি দিচ্ছি, বললাম হচ্ছে কি ধরেন ডিজাইন ইয়াহু, জাস্ট নাম আর কি, হ্যাঁ এবিসিডি এক্স ওয়াই জেড। কালার কি দিবেন? পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক দিলে বোঝা যাবে, টমেটো আর একসাথে পিঙ্ক দিলাম। হ্যাঁ, ডিজাইন ইয়াহুটা আমি এখানে এসে কল করতেছি। হ্যাঁ, আইডি কিভাবে কল করবো? আমরা আইডি ইকুয়াল টু ডিজাইন ইয়াহু। ওকে, কি হয়ে গেছে? পিঙ্ক হয়ে গেছে। এরপরে দেখেন এখানে এসে লিখলাম হচ্ছে কি STYL ইকুয়াল টু কালার পার্পল। এটা কিন্তু সিএসএস, এটা হ্যাঁ ইনলাইন সিএসএস। এবার কি হয়ে গেছে? এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, এখানে
এইখানে আপনাদের একটা পাওয়ার আছে, নিজস্ব একটা কি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। হ্যাঁ, ওই ক্ষমতা অনুযায়ী হচ্ছে ব্যাপারটা ঘটতেছে। আর ক্ষমতা মানে হচ্ছে টাকা, যার কাছে টাকা বেশি তার হচ্ছে কি ক্ষমতা বেশি। এখন কার কাছে কত টাকা আছে দেখে আসেন চলেন। এটা হলো স্টিমেল ট্যাক্স সিলেক্টর, এটা হলো কি ক্লাস সিলেক্টর, এটা হচ্ছে কি আইডি সিলেক্টর, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে ফাইন, এটা হলো যে টাকার হিসাব নিকাশ। ওকে, বলতেছে কি দেখেন কি মানে কি স্টিমেল ট্যাগ সিলেক্টর, এটা এত কাছে আছে কি 1 টাকা। এটা হচ্ছে কি ডট টেস্ট মানে কি ক্লাস সিলেক্টর, তার কাছে আছে 10 টাকা, এই 10 টাকা। হ্যাঁ, পি ডট টেস্ট মানে কি পিওরলি এস্টিমেট সিলেক্টর, এটা হচ্ছে কি আইডি ক্লাস সিলেক্টর, তাহলে হচ্ছে 1 + 10 মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কি 10। ওকে, তাহলে 1 থেকে 10 বেশি, তার 10 টাকা আছে, সে হচ্ছে পাওয়ারে চলে আসছে তখন সে। এরপর হচ্ছে যে আইডি, আইডির ক্ষমতা পাওয়ার টাকা আছে তার কাছে কি 100। তারপরে এটা সাথে সবগুলো একসাথে বসলে যার কাছে 100 টাকা আছে তারা আপনি বেশি কি কেয়ার করুন আর কি, এরকম পাওয়ার দিলেন। এরপরে হচ্ছে ইনলাইন সিএসসি আসলে দেখেন তার কাছে অনেক টাকা, 1000 টাকা। হ্যাঁ, এটা ডলার হিসেবে চিন্তা করতে পারেন, অনেক ডলার। তাহলে তখন তার পাওয়ার হচ্ছে কি বেশি। ঘটনা বুঝতেছেন? যার কাছে টাকা বেশি তার কি ভিতরে থাকা প্রপার্টির ভ্যালুটা আগে চলে আসবে। এখানে গর্দানটা কি করতেছে দেখেন, একটু আমার এই ব্রাউজারে খেয়াল করেন একটা। এটা হলো ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আপনার এক পাশে এসটিএমএল এক পাশে সিএস কোডটা কি দেখা যায় এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করলে কি দেখা যায়, এক পাশে এসটিএমএল দেখা যায়, এক পাশে কি সিএসএস দেখা যায়। যে আমার এসটিএমএলটা দেখা যাচ্ছে, এবারে সিএস দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এই জনের জন্য সিলেক্টর লিখছিলাম, এটার জন্য সিলেক্টর লিখছি, এটার জন্য সিলেক্টর লিখছি, এবং এখানেও কি আমরা একটা ডিজাইন লিখছি। সবগুলো এটার উপর অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হচ্ছে। দেখেন এইচ ওয়ানের কালার রেড ক্রস হয়ে আছে, বিকজ অফ তার উপর একটা পাওয়ারফুল পার্সন চলে আসছিল বেনজির আহমেদের মতো, সে হচ্ছে যে কি এটা। হ্যাঁ, এটা কাজ করতেছিল। এরপরে হচ্ছে তারপরে আরো পাওয়ারফুল লোক চলে আসলো, মনে করেন ব্যারিস্টার সুমন, সে হলো এশা। তারপরে আরো পাওয়ারফুল মনে করেন দুদক, এটা চলে আসছে, সে এটা কাজ করতেছে। ঘটনা বুঝছেন? মনে থাকবে, এরপর বলে গেলে আমি চিনি। এরপরে দেখেন এখানে আর লাস্টে একটা বলতেছে কি স্টার, এটার পাওয়ার দেখেন 0, মানে আমাদের মধ্যে এটা খালি কিছুই নাই। হ্যাঁ? যদি আশেপাশে কেউ না থাকে তখন আমরাই হচ্ছে লিডার, আমরাই নেতা। আবার এরা চলে আসলে তখন আমার হচ্ছে যে কি এরকম। আবার এরা এবার যদি আপনাদের পরীক্ষায় ধরেন হচ্ছে যে আপনাদেরকে এরকম করে কিছু একটা দিয়ে বলে যে এটা হচ্ছে যে অ্যান্সার কত, পারবেন না? এটার ভ্যালু কত, পারবেন না? সেটা বলেন, যে দেখা যায় না। হ্যাঁ, এবার বলেন এটার ভ্যালু কত। মাত্র দেখা আছে, আবার ট্যাগ হচ্ছে যে 1, ক্লাস হচ্ছে যে 10, আইডি হচ্ছে যে 100, আর ইনলাইন হচ্ছে যে কি 1000, আর এই স্টার হচ্ছে কি 0। স্টারটাকে বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। কি বলা হয়? ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ, খেয়াল থাকবে। তাহলে এই ধরনের হচ্ছে প্রশ্ন আসলে কি পারা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি তো ঘটনা কি ঘটতেছে এখানে, পাওয়ার পাওয়ার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওকে, তাহলে দেখেন এখানে এই হায়ারার্কিটা আমরা বুঝলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আগেও বুঝছিলাম আজকেও বুঝলাম, আশা করি খেয়াল থাকবে আপনাদের। এখন এটা কেন বলতেছিলাম বলেন তো? এটা বলতেছিলাম হচ্ছে যে এই বর্ডারটা আমরা যে ইউজ করব এখন ওই যে রিমুভ করার জন্য, সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা সিলেক্টর নিচ্ছি, স্টার সিলেক্টর। এটা হচ্ছে কি ইউনিভার্সাল সিলেক্টর, এটা ভ্যালু কত 0। এখন এই 0টা কিভাবে কাজ করে দেখেন, এর ইউনিভার্সাল সিলেক্টরের ভিতরে কোনো প্রপার্টি যদি আমরা লিখি, সে সাইলেন্টলি প্রতিটা এসটিএমএল এর সাথে, প্রতিটা এসটিএমএল এলিমেন্টের সাথে কাজ করে, প্রতিটা এলিমেন্টের সাথে কাজ করে একদম সাইলেন্টলি। হ্যাঁ, যদি তাদের প্রয়োজন হোক বা না হোক সে কাজ করে ফেলবে। আর কাজ করে ফেলে যদি এদের মধ্যে যদি আর কোনো প্রপার্টি যদি না থাকে, এবং যেগুলা ইউনিভার্সাল সিলেক্টর তাকে দিচ্ছে এগুলো যদি তার কাজের হয় তাহলে সে আউটপুটে আসবে, আর কাজের না হলে আউটপুটে কি আসবে না। মানে কোন একটা এরকম ধরেন আমি এখানে একটা হেডার দিলাম, হেডারের মধ্যে কোনো টেক্সট টেক্সট নাই, জিনিসটা বুঝেন। আমি এখানে লিখলাম হচ্ছে কি কালার রেড, এবার এটা সবার মধ্যে পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, এবার দেখেন তো কিন্তু কারোর মধ্যে কি টেক্সট আছে? কালারটা কার জন্য? টেক্সটের জন্য না? তাহলে অ্যাকচুয়ালি এটা দেয়া না দেয়া সমান কথা না? ঘটনা বুঝতেছেন? যে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে কোনো প্রপার্টি দিলে এগুলো সব এলিমেন্টের উপরে কি হয়
অ্যাপ্লাই হয়ে যায়, অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায়। এবার অ্যাপ্লাই হওয়ার পরে তারা দেখাতে হচ্ছে যে কি যেটা দিচ্ছে সেটা তাদেরকে কাজের কিনা, কাজের হলে সে আউটপুটে দেখাতে পারে, না হলে আউটপুটে দেখাতে কি পারে না। এরপরে আরেকটা ঘটনা ঘটে, ধরেন সেম এই ভ্যালু, এই প্রপার্টি যদি কি ডিরেক্টলি অন্য কারোটার মধ্যে থাকে ডিরেক্টলি, ধরেন হচ্ছে কি আমি আবার এখানে কিছু লিখি, হ্যাঁ বললাম হচ্ছে কি হ্যালো, ডিরেক্টলি লিখলাম হ্যালো, সে কি হয়ে গেছে লাল হয়ে গেছে, দেখা যায়। এবারে আমি এখানে এসে লিখে দিচ্ছি হচ্ছে কি লোগোর মধ্যে এসে লিখলাম হচ্ছে ধরেন কালার গ্রিন, তাহলে কি ঘটবে, এটা গ্রিন হয়ে যাবে, কারণ হচ্ছে কি এটার পাওয়ার হচ্ছে কি 10, এটার পাওয়ার হচ্ছে, ওটার পাওয়ার হচ্ছে কি 0। এখন এটা প্রথমে ওই অটোমেটিক কমন স্টারটা পাচ্ছিল, একটু পরে আবার পেয়ে যাচ্ছিল কি লোগোটা পেয়ে যাচ্ছে, যে লোগো পাওয়ার যেহেতু বেশি, তাহলে এখানে কি হচ্ছে প্রপার্টির ভ্যালুটা কি হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে। প্রপার্টির ভ্যালুটা কি হচ্ছে, যখনই হচ্ছে যে কোন একটা এলিমেন্টের উপরে একাধিক সিলেক্টর কাজ করে, জিনিসটা বুঝেন, যখনই কোন একটা এলিমেন্টের উপরে একাধিক সিলেক্টর কি হয় অ্যাপ্লাই হয়, তখন তাদের যদি কি হয় প্রপার্টি ম্যাচ করে, তাহলে ভ্যালুগুলো কি হয় রিপ্লেস হয়ে যায়, ভ্যালুগুলো হায়ারার্কি অনুযায়ী কি হয় রিপ্লেস হয়ে যায়, সে অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি ধরো প্রপার্টি ম্যাচ করতেছে না, তাহলে কোনো ইস্যুস নাই, তাহলে সবগুলো একসাথে কি কাজ করবে। ওটা ক্লিয়ার সবাই? এখন দেখেন আমরা যদি হচ্ছে যে এই ভদ্রলোকের মধ্যে এসে যদি বলে দিই তোমার বর্ডার হচ্ছে কি রেড, তোমার বর্ডার কি রেড, এবার দেখেন আমি কারো মধ্যে কোনো বর্ডার বলবো না, হ্যাঁ, তাহলে দেখবেন হচ্ছে গণহারে আপনার হচ্ছে যে সবগুলো এলিমেন্ট বর্ডার কি পেয়ে যাবে, ক্লিক, দেখেন সবাই পেয়ে গেছে, হ্যাঁ ইনক্লুডিং বডি। একটু আগে কি বডিকে আমরা বর্ডার দিছিলাম, এখন কি বডি শুদ্ধ পেয়ে যাচ্ছে। তার মানে আমি যেটা বলছিলাম একটু আগে যে প্রতিটা এলিমেন্ট সে প্রপার্টিটি পায়, এটা কি ঠিক না ভুল? ঠিক। তারপর আবার আমরা বলতেছি দেখেন বর্ডার, এইটা যেটা বর্ডার দিলে এটাকে বাড়তি হিসেবে কাউন্ট হয়, তাই না? তাইলে আমরা এটাকে বলে দেবো এখানে যে যেখানে তুমি বর্ডারটা দিবা সেখানে বর্ডারটা অ্যাকচুয়ালি কি এটা এক্সট্রা হিসেবে কাউন্ট করার দরকার নেই, মেন উইডের ভিতরে তুমি তার কি ইন করাই দাও। তাহলে দেখেন এগুলো আমরা কি বাদ দিয়ে দিচ্ছি, আর ওই স্টার থেকে অটোমেটিক্যালি সবগুলোর থেকে সে নিয়ে দেবে। তাহলে দেখেন কোড এখানে কিছুটা কমে গেল, ক্লিক হয়ে গেছে, সিম্পল। ওকে, এবার আপনি বলতে পারেন যে ভাই আমাদের তো হচ্ছে যে এই বর্ডের এটা দরকার ছিল না আসলে, হ্যাঁ তাহলে আবার কি করবেন, বর্ডারে এসে বললাম কি তোমার বর্ডার হচ্ছে কি না, হ্যাঁ তোমার কাছে কোনো বর্ডার নাই, এই তারা দেখাচ্ছে এটা খারাপ। ও আচ্ছা, এটা জুম হয়ে আছে অনেক বেশি, জুম হলে হোক আর কি, এটা কেন দেখাবে, এটা আবার কি কারণ, কিছু একটা ঝামেলা হয়েছে, এটা লাগবে না আমাদের। আচ্ছা তাহলে আমরা বর্ডার দেই, কে ঝামেলাটা করতেছে, হ্যাঁ এটা দিছি, সবাই পাচ্ছে, সেটা সমস্যা না, কিন্তু আমি বলে দিলাম হচ্ছে যে কি এখানে বর্ডার নাম বলছে, তারপরে বডিতে যাচ্ছে না, বডি থেকে এসটিএমএল কি বর্ডার পেয়ে যাচ্ছে, দেখি তো। ওহো, এসটিএমএল পর্যন্ত পেয়ে যাচ্ছে, তাহলে এটার একটু রিসার্চ করেন এটা, হ্যাঁ এভাবে লিখেন না, তাহলে ওই বর্ডারটা সবাই দিয়ে দেন, এভাবে লিখলে সমস্যা নাই অ্যাকচুয়ালি, না এভাবে লিখবেন, এভাবে লিখলে ইচ্ছে সমস্যা নেই। যাক তাহলে একটা কাজ করুন, বর্ডারটা সবাই দেন, যারা যারা দরকার সবাই মিস যারা যারা দ্বারা তারা দ্বারা দেন। কন্টেনার দরকার ছিল কন্টেনারকে দিলাম, তারপর হচ্ছে কি লোগোর দরকার ছিল, তার ব্যানারের দরকার ছিল, তারপর হচ্ছে কি আর্টিকেল আর অ্যাসেটেরও কি দরকার ছিল, এদেরকে দিয়ে দিলাম আমরা, এই হ্যাঁ ঠিক আছে। তারপর আর কি আর্টিকেল সেকশনেরও দরকার ছিল না, ওকে। একটু কারো কোনো ঝামেলা আছে এখানে, কি ঝামেলাটা হচ্ছিল বলেন তো,
বর্ডারটা আমরা যখন কি ইউনিভার্সালি নিচ্ছিলাম তখন হচ্ছে যে HTML-ও পেয়ে যাচ্ছিল, বডিও পেয়ে যাচ্ছিল। তো সেটা আবার কি 0 0 করে দেখলাম যে কি চলে যাচ্ছে, নান হচ্ছে, ওইভাবেও করতে পারেন। আবার আমার মনে হচ্ছে যে এখন আপাতত আমরা এইভাবে করলে ভালো হবে, যে বক্স এলিমেন্ট এখানে থাকলো আর বাদ বাকি বর্ডারটা আগে যেভাবে দিয়েছিলাম ওইভাবে কি সবটাতে আবার দিয়ে আসলাম। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এত পর্যন্ত হয়ে গেল। এবার এখানে আমরা একটা লোগো বসায় চলেন। আমি একটু হচ্ছে যে একটা ওয়েবসাইটে যাই, ধরেন পেন্সিল বক্সে গেলাম, পেন্সিল বক্স ইউটিউব বাইটস চলে যায়, বাইটস। এদের দেখেন এদের একটা আমরা লোগো সেভ করে নিই। হ্যাঁ, এদের যে লোগোটা আছে লোগোটা আমরা বসাই এখানে, লোগোটা এখানে কি বসাবো, এরপরে ছুটিয়ে দিয়েছি আজকে। দেন আমি হচ্ছে তো একবার আমার ডিরেকশনের যে লোগোটা বসাই দিই। হ্যাঁ, DTF213 এখানে একটা ইমেজ ফোল্ডার নিচ্ছি, ল্যাব 13 এর ভিতরে নিয়ে বললাম হচ্ছে কি ইমেজ, এটার ভিতরে আসলাম, এসে এটার নাম দিচ্ছে হচ্ছে কি লোগো। হ্যাঁ, আর যে এক্সটেনশন যেটা আছে WBP সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনারা বুঝতেছেন বিষয়গুলা? দেন এটা কি চলে আসছে না এখানে। এবার এটাকে আমি এখানে ইনসার্ট করব। হ্যাঁ, কোথায়? এই লোগোর ভিতরে, এই ডিভের ভিতরে। দেন আমাদের দেখা ফার্স্ট কন্টেন্ট ইনসার্ট করতেছি আমরা। হ্যাঁ, এখানে এটা কি কন্টেন্ট? ইমেজ কন্টেন্ট। ওকে, ইমেজ কন্টেন্ট জন্য তাহলে লিখতে হবে কি ইমেজ সার্চি ইকুয়াল টু এরপরে কি অল্টার, এরপরে টাইটেল এবং এটা কি ক্লোজ। এবার আমরা ইমেজটা কোথায় কি হিসাব করব? আমার রুট ফোল্ডার থেকে HTML ফাইলটা যেখানে আছে সেই লোকেশন থেকে আমরা হিসাবটা করব। HTML থেকে কই যাব? আমরা ইমেজ ফোল্ডারে যাব। হ্যাঁ, ওকে ফাইন। HTML থেকে চলে যাচ্ছে কোথায়? ইমেজ ফোল্ডারে। তারপরে ফোল্ডারের ভিতরে কি ইমেজের নাম আছে একটা, রাইট? ইমেজের নামটা কি logo.webp। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদের যেটা থাকবে আপনারা কি সেটা লিখবেন। এটা ক্লিয়ার হবে? আমরা আউটপুটে এসে রিলোড দেই, দেন ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর। এরপরে দেখেন বাট আসছে তো। এবার এর বাকি রইল কি অল্টার এবং টাইটেল। এগুলোর কাজ কি? যদি ইমেজের উপরে মাউস পয়েন্টার নিয়ে তাহলে টাইটেল দেখাবে, আর ইমেজ না থাকলে কি অল্টার দেখাবে। নর্মালি আমরা এগুলাতে যেটা করি আমরা এখানে লোগো বলে দিই। হ্যাঁ, লোগো বলে দিই, তাহলে মাউস পয়েন্টার নিলে মানুষ বুঝে এটা একটা কি লোগো আর কি, এরকম এটা একটা লোগো। এখানে নিলে বললাম আর এই লোগো। ওকে, কিন্তু এটা প্রফেশনাল না। প্রফেশনাল হচ্ছে কি লোগোটা কিসের? নর্মালি আমরা যে লোগো দেখি না, এটা কিসের লোগো? এই যে এটাই উত্তর, এটা ডাবল স্কেল লোগো। এটা অ্যাকচুয়ালি আমরা এটা লোগোটা ব্র্যান্ডিং বোঝায়, ব্র্যান্ডিং। তাহলে এটা কিসের লোগো? পেন্সিল বক্সের লোগো। তাহলে আমরা পেন্সিল বক্সের ওয়েবসাইট বানাচ্ছি, তাহলে লোগোটা কিসের? পেন্সিল বক্স। তাহলে এখানে কি লেখা উচিত অ্যাকচুয়ালি? এখানে লিখে উচিত হচ্ছে কি ওই কোম্পানির নাম। ঘটনা ক্লিয়ার সবাই? ইমেজের টাইটেল অর্ডারে কি লিখবেন বলেন তো? ওই ইমেজের মিনিংটাই লিখবেন, ওই ইমেজের টাইটেলটা লিখবেন বা ইমেজের কি ক্যাপশনটা লিখবেন। ওকে, তাহলে ব্যাপারটা মিনিংফুল হয়। দেখেন আমরা অনেক সময় গুগলে সার্চ করলে ওই রিলেটেড ইমেজগুলো আসে না, এটা কিন্তু এইভাবেই আসে। এখন মনে হয় আমি যে লোগো দুইটা বলি, লোগো তো নিয়ে হাজার হাজার কোটি কোটি আছে। আর যদি পেন্সিল বক্স যদি বলি তাহলে দেখা যাচ্ছে এটা আমার সাইডে যদি এসইও ভালো থাকে তাহলে আমার ইমেজটা স্পেসিফিকভাবে কেউ সার্চ দিলে পেন্সিল বক্স লিখে ওইটা কি পেয়ে যাবে। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার ইমেজটা আসলো। এরপরে ঘটনাটা বুঝান। এরপর হচ্ছে যে কি এটার ধ্বংসটারে কি বাঁচাইতে হবে। আমরা HTML এ যখন ইমেজ ইউজ করছিলাম তখন বলছিলাম কি ধরেন ইমেজ ইউজ করার পর এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এটা দুইটা উপায়ে কি কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে কি আমরা এখানে অ্যাট্রিবিউট লিখে কন্ট্রোল করতে পারি, উইড লিখলে হয়ে যাবে, বা হাইট লিখলে হয়ে যাবে, বা উইডের দুইটা লিখলে হয়ে যাবে, অথবা এখান থেকে কোনো একটা এডিটিং টুলস দিয়ে রিসাইজ করে নেওয়া। আপনার খেয়াল আছে কথা নাকি? পটেন টুলস দিয়ে রিসাইজ করে নেওয়া। এখন বলবো যে আরেকটু ভাবে বাড়লো, আমরা চাইলে CSS এ গিয়ে এটা কাজটা করে আসতে পারি, CSS এ গিয়েও কাজটা করে আসতে পারি। দেখেন আমরা এটা হচ্ছে কি ইমেজ, আমি ইমেজটাকে নিয়ে যদি এখানে এসে যেহেতু আমি হায়ারার্কি অর্ডারিং ম্যাচ করতেছি তাই এখানে বললাম হচ্ছে কি ইমেজ, এভাবে লিখলাম, শুধু বলে দিলাম কি উইড। হ্যাঁ, আমি চাচ্ছি আমার ইমেজটা তার যে প্যারেন্ট সেই প্যারেন্টের পুরোটা উইড জুড়ে থাকবে। তার প্যারেন্ট হচ্ছে 20, এই 20টাই ইমেজের জন্য কি 100। তাহলে আমি বলে দিলাম কি 100%, জাস্ট একটু আর কিছু না। হাইট বললাম না, তাহলে ঘটনা কি ঘটবে এই উইড অনুযায়ী রেশিও মিলাই হাইটটা কি হবে হয়ে যাবে। দেখেন ঠিক হয়ে গেছে, সিম্পলি শেষ। ওকে, আর এটা যে মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে মার্জিন বা পেডিং দিলে এখানে হয়ে যাবে। মার্জিন পেডিং দিলে ঘটনা কি করবে দেখেন, এবার এটা বুঝেন। আসেন
দেন এটা হচ্ছে ইমেজের এরিয়া, এই যে গ্রিন বর্ডারটা হচ্ছে ইমেজের কি এরিয়া। আমি যদি এইখানে যদি ফাঁকা তৈরি করতে চাই, অর্থাৎ এই আমার লোগোর সাথে ইমেজের দুইটার মাঝে ফাঁকা তৈরি করতে চাই, তাহলে আমি যদি এখানে মার্জিন ইউজ করি তাহলে কোথায় কাজ হয় দেখেন। আমি ইউজ করলাম হচ্ছে কি মার্জিন টপ, ধরান দিলাম কি 60 পিক্সেল। তাহলে কিছু দেখেন ইমেজের উপরে ফাঁকা তৈরি হচ্ছে, ইমেজের বাইরে উপরে ফাঁকা তৈরি হচ্ছে। আর যদি বলি হচ্ছে কি প্যাডিং টপ, তাহলে দেখেন ইমেজের ভিতরে ফাঁকা তৈরি হচ্ছে। ঘটনা বুঝতেছেন? তো এইটা একটু খেয়াল রাখবেন যে আমরা কি কন্টেন্টের ভিতরে ফাঁকা তৈরি করতে চাচ্ছি নাকি বাইরে তৈরি করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এখানে কি বাইরে দরকার না ভিতরে দরকার, এখানে আমার মনে হয় বাইরে দরকার। যদি মনে হয় কারণ বাইরে তাহলে মার্জিন, যদি মনে করেন ভিতরে তাহলে কি প্যাডিং। অ্যাকচুয়ালি দুটাই এখানে কি যেহেতু একই রকম কাজ করতে, বিহেভিয়ারটা একই রকম, সো এখানে প্রবলেম নেই। বিহেভিয়ার অন্যরকম হলে আবার কি ঝামেলা আর কি। মার্জিন দিলাম, এখানে এটা কি বসলো। ক্লিয়ার সবাই? বর্ডারটা লাগবে না, তুলে দিলাম। আর একটু কাজ করে ফেললাম তো নাকি আমি শেষ করে দিবো একবারে? বাসায় কিন্তু ট্রাই করেন না আপনারা একবারে? আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর আমি এখানে আসলাম, এখানে আমি একটা ইমেজ অ্যাড করবো, চলেন আমি এই ইমেজটা একটু এখানে অ্যাড করে নিই। হ্যাঁ চলেন, এটা ইন্সপেক্ট করে নামাইনি। আপনারা না নামাইতে পারলে স্ক্রিনশট নিয়ে নিন। হ্যাঁ আমি দেখেন এখানে ইমেজটা সেভ করে নিচ্ছি একবার আমার ফোল্ডারে ব্যানার ডট জেপিজি। ইমেজটা আমি দুইভাবে অ্যাড করব। ওকে, এখানে এসে আমি বললাম হচ্ছে কি আরেকটা কন্টেন্ট আমরা অ্যাড করলাম, এটার নাম হচ্ছে ব্যানার ডট জেপিজি। দেখেন তো ব্যানারটা কিসের ব্যানার? এটা ব্যাটস প্রজেক্টের ব্যানার। হ্যাঁ তাহলে আমরা এখানে মিনিংফুল করার জন্য এখানে বলতে পারি কি ওকে। এইভাবে ব্যাপারগুলো এখন থেকে প্র্যাকটিসে রাখবেন, তাহলে আপনার কাছে পরবর্তী বিরক্ত মনে হবে না যে না কি করতে সারাদিন একই জিনিস। ক্লিক দেন হয়ে গেছে। আসছে না? ঘটনা কি করছে বলেন তো? এই প্যাডিংটা এখানে কি হয়ে গেছে। কেন পাইছে কেউ বলতে পারবেন? এই যে আমরা হচ্ছে যেভাবে কি এটা লিখলাম আর কি দুইটা পাইছে, আর কিভাবে এটাও কি দুইটা ইমেজ কি পেয়ে গেছে বিকজ অফ এগুলো HTML ট্যাগ নেম সিলেক্টর। তাহলে উপায়টা কি? আমি কি এগুলো তাহলে কি বাদ দিয়ে দিব? তাহলে তো আবার সব ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এমনভাবে লিখতে হবে যাতে হচ্ছে যে যারটা তারই থাকে, অন্য যার সাথে কারোর কাছে প্রবলেম না করে। এটা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে কি সরাসরি এটার মধ্যে একটা এরকম একটা কি ইউজার টিমের সিলেক্টর কল করে লেখা যায়, আবার আরেকটা কি প্যারেন্ট ধরে ধরে লেখা যায়। দ্যাট মিনস হচ্ছে কি এই যে প্যারেন্ট, এই ইমেজের প্যারেন্টকে লোগোর সাথে যদি ম্যাচ করে এটা লিখি তাহলে দেখবেন যে কি শুধুমাত্র এই লোগোর আন্ডারে ইমেজটা পাবে। আবার ব্যানারের সাথে ম্যাচ করে যদি এটা লিখি তাহলে ব্যানারের আন্ডারের ইমেজটাই শুধুমাত্র কি পাবে। কথা বোঝা যাচ্ছে? এবার কিভাবে ম্যাচ করে লিখে দেখেন, লোগো একটা কি সিলেক্টর, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে ডট লোগো, আগেরটা বাদ দিচ্ছি না, আগেরটা থাকছে ডট লোগো। ডট লোগোর আন্ডারে কি আছে? ইমেজ। ডট লোগোর আন্ডারে লিখলাম হচ্ছে কি ইমেজ। এবার ঠিক আছে স্পেস দিয়ে মাঝখান দিয়ে, হ্যাঁ ডট লোগো, এটার চাইল্ড হচ্ছে কি ইমেজ। তাহলে যখন এটা আউটপুটে যাবে HTML যখন পাবে তখন হচ্ছে কি অন্য ইমেজটা আর খুঁজবে না, কোনটারে খুঁজবে? লোগোর ভিতরে ইমেজটাকে সে কি খুঁজবে, যদি থাকে তাহলে সে আমাদেরকে আউটপুটটা দিবে, না হলে দিবে না। বাট এটা এইভাবে করতে হবে না। চলেন তাহলে আমরা এখানে কি লিখবো আরেকটা বলেন তো? ডট ব্যানার ইমেজ। নাইস, ডট ব্যানার ইমেজ। তাহলে ব্যানারের ভিতরের ইমেজটা সে কি পাবে, বা ব্যানারের ভিতরের ইমেজটাকে সে ডিজাইন দিবে, অন্যগুলাকে সে দিবে না। ওকে, আর এই যে প্যাডিংটা এটার জন্য আর দরকার নাই, তা আমরা এখানে বলবো কি প্যাডিং বা মার্জিন কি সে নাই বলে দিল। এই কথা কথা ঠিক আছে? এবার এখানে প্রবলেম হচ্ছে দেখেন এটা পুরোটা কভার হচ্ছে না। এটা কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা বললাম যে উইথ 100% হাইট তো বলি নেই, সে এই উইড অনুযায়ী ইমেজটার জন্য যেটুক রেশিও দরকার অটুক নিয়ে সে কি সুন্দর করে এখানে বসছে। আমরা যদি চাই এটা ফুলটা পাক তাহলে আমরা এখানে বলে দিব কি হাইট 100%, মানে তোমার প্যারেন্টে যা আছে সেটা তুমি পুরোপুরি কি নিয়ে নেবে। অ্যাকচুয়ালি এটা এখানে হয়েছে, কিন্তু এখানে ইমেজটা তো অ্যাকচুয়ালি ফুল উইডের দরকার নেই, এই জন্য আমরা এটা এখানে কি খেয়াল করে নিই। হ্যাঁ এটা সবাই বুঝতে পারছি? ওকে, এবার এই ইমেজটাই ধরেন আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ডে। ইমেজটা কোথায় ইউজ করবো? ব্যাকগ্রাউন্ডে। তো আমি এখান থেকে কমেন্ট করে দিচ্ছি,
প্লিজ একটু বাসায় গিয়ে এখন থেকে প্র্যাকটিস করেন একটু, হ্যাঁ, নাহলে হবে না। বাসায় অনেক গরম, অনেক অসুবিধা, সবই ঠিক আছে, তারপরে একটু করতে হবে। আচ্ছা দেখেন এটা আবার আগের মধ্যে ফিনিশ। আর এখানে এসে এই যে ব্যানার, হ্যাঁ, ব্যানারকে আমি বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজ দিতে হলে আমাদের একটা ইউআরএল ফাংশন ইউজ করতে হয়, হ্যাঁ, এখানে পিছনের পাথ বলতে হবে। আবার এখানে ইমেজটা আমরা কিভাবে পাবো, হিসাবটা কিভাবে করবো দেখেন, সিএস ফাইলটা কোথায় আছে? সিএস ফোল্ডারের ভিতরে। এই লোকেশন থেকে আমাদেরকে ওই ইমেজটা নিতে হবে। কিভাবে নিব? তাহলে এই ফোল্ডার থেকে বের হইতে হবে আমাদেরকে, নিশ্চয় বুঝতেছেন। সিএস ফোল্ডার এইটাতে আছে মানে আপনি অ্যাকচুয়ালি আসেন কোথায়? সিএস ফোল্ডারের ভিতরে। এখান থেকে ইমেজটা নিতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে? ডট ডট স্ল্যাশ দিয়ে বের হচ্ছেন। বের হওয়ার পরে দেখলেন যে এখানে একটা ইমেজ ফোল্ডার কি আছে, তাহলে সেটা এখানে লিখলেন। লিখার পরে এটার ভিতরে আপনি লিখা মানে এটার ভিতরে চলে গেলেন। তারপরে আপনি জাস্ট কি ইমেজটা নিয়ে এখানে বসাই দেবেন, শেষ। এবার আউটপুটে আসেন, ক্লিক, দেখেন আসছে, কিন্তু পুরো ইমেজটা কি আসে নাই। ইমেজটা কি এরিয়াতে ফিট করতে হবে। এরিয়াতে কিভাবে ফিট করবেন দেখেন, ব্যাকগ্রাউন্ড কি বলেন তো, সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ। আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজে দুইটা আপনার কি প্রপার্টি ভ্যালু ইউজ হয়, একটা হচ্ছে কি হাইট, উইথ, একটা হচ্ছে কি হাইট। আমরা যদি এখানে বলি যে 100% উইথ, তাহলে সে কি তার প্যারেন্টের উইথের কি সমান সমান হয়ে যাবে, এবং কি হাইটও যদি বলি কি 100%, তাহলে তার প্যারেন্টের হাইটের সমান সমান কি হয়ে যাবে। দেখেন এটা ফিট। সবাই ক্লিয়ার? তাহলে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করা শিখলাম, আবার কি ফ্রন্ট এন্ড ইউজ করা শিখলাম। এবার দেখেন এছাড়া এখানে আরো দুটো ভ্যালু খুব বেশি ইউজ হয়, সেটা একটা হচ্ছে কি কভার। কভার মানে কি ইমেজটা ও এরিয়াতে কি ফিট হবে। আমরা একটা পাশাপাশি রাখি এটাকে, হ্যাঁ, ফিট করতে গেলে কিছু হয়েছে দেখেন, ফিট করতে যে কিছু অসুবিধা চোখে পড়তেছে না আপনাদের, তো বলেন সেটা। ফিট করতে যে দেখা যাচ্ছে সে কি রেশিও অনেক বড় হয়ে গেছে, সে কিছুটা বাইরে চলে গেছে। এরকম হলে তো আসলে আমরা ইমেজটা পাচ্ছি না, হ্যাঁ। তাহলে এখানে আরেকটা আছে কি কন্টেন্ট। কন্টেন্ট, কন্টেন্ট কি করে? সে রেশিও মেনটেন করে, রেশিও মেনটেন করে, কিন্তু রেশিও মেনটেন করতে যে যদি তার একটু হাইট যদি বেশি হয় বা ওয়েট বেশি হয়, তাহলে তার কিছু কি করার থাকে না। ওইটার জন্য আবার এখানে কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে আবার তিনটা সলিউশন দেখলাম, এবং তিনটা সলিউশন থেকে যে ইমেজের সাথে যেটা যায় ইউজ করে দেখবেন, তখন সেখানে কি সেটা ইউজ করবেন। আমরা এখানে ইউজ করবো হচ্ছে কি এটা। তাহলে এটা এখানে পারফেক্টলি কাজ করতেছে। ক্লিয়ার সবাই? এটা আজকে ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ সেটা তো দিলাম আবার। সবাই ক্লিয়ার? এটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। একটু প্লিজ কয়েকটা লেআউট টেমপ্লেট ডিজাইন করেন, কন্টেন্ট বসান। আপনাদের কালকে হোমওয়ার্ক হচ্ছে কয়েকটা বসান না বসান ইচ্ছা, বসলে আপনাদের ভালো, কয়েকবার ভালো করবেন, আর না বসালে কয়েকবার মনে করেন যে মাথার উপর দিয়ে আরো বেশি যাবে। আপনারা এই পেজটা করে নিয়ে আসবেন, এটা এখন আপনারা করতে পারবেন, এটা বসাতে পারবেন, এটার পাশে কি এটা বসাতে পারবেন, মনে করেন যে এটাই, হ্যাঁ। এই যে একটা বক্স আছে না, এই বক্সের মধ্যে আপনারা এই ফর্মটা করবেন। ওকে, ফর্মটা করে নিচে যেটা আছে না, এখানে এরকম করে কি চারটা ব্লক নিয়ে এগুলা কি বসাবেন, যতটুকু পসিবল আর কি বসায় গিটহাবে আপ করে চলে আসবেন, হ্যাঁ। আর কালকে আমরা ইনশাল্লাহ যে ন্যাপবার কিভাবে করতে হয়, তার হচ্ছে যে আরো অন্যান্য যে ব্যাপারগুলো আছে ওগুলো কিভাবে অ্যাপ্লাই, ওগুলো আমরা কি শিখবো, দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।